আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হায়ার স্কুল স্টাডি ক্লাব কর্তৃক আয়োজিত জিআরই অনলাইন সেশনের আজকে 24 নাম্বার এপিসোড। আজকে অনেকেই নতুন জয়েন করছো, সো সমস্যা নাই। জিআরই এমন একটা পড়া যেটা মাঝখান থেকে শুরু করলেও কোনো প্রবলেম হয় না, কারণ বেশিরভাগ টপিকই হচ্ছে মাঝখান থেকে বোঝা যায়, এবং মানে এমন না যে এখানকার সিকুয়েন্স থাকে সব সময়। যেমন কোয়ান্টে আজকে তো ভার্বাল করব, এখানে হয়তো হালকা একটু সিকোয়েন্স মেনটেনের ব্যাপার আছে, বাট কোয়ান্টের ক্ষেত্রে সেটা দরকার হয় না, কারণ প্রত্যেকটা টপিকসই আলাদা। সো মাঝখান থেকে শুরু করলেও কোনো প্রবলেম হয় না। আর একটু যদি প্রবলেম হয় এটা আস্তে আস্তে কেটে যাবে। সো এটা পরে দেখা যাবে। সো অ্যাজ এ ইনস্ট্রাক্টর আমি আছি সাজিদ কামাল অ্যাজ অলওয়েজ। সো আমরা ডিরেক্ট প্র্যাকটিসে চলে যাই। আচ্ছা, সো আমরা লাস্ট শেষ করছিলাম কোথায়? আমরা লাস্ট শেষ করছি, আমরা হচ্ছে কি যে জিআরইর অফিসিয়াল গাইড একটা বই আছে, অফিসিয়াল গাইড, সেটার হচ্ছে যে আমরা হার্ড কোশ্চেন গুলোতে প্র্যাকটিস করতেছিলাম। সো আমরা হচ্ছে আজকে এখান থেকে শুরু করব। সো সবাইকে সময় দিচ্ছি, সবাই একটু প্যাসেজটা পড়ো, ঠিক আছে? প্যাসেজটা পড়ার সময় কি মাথায় রাখতে হবে একটু কেউ একজন বলো। জিলানি বল, যে একটা প্যাসেজ পড়ার সময় কি কি জিনিস মাথায় রাখতে হয়। জিলানি। জিলানি শুনতে পাচ্ছিস? ও সম্ভবত নেটওয়ার্কে পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে হুমায়রা একটু বলো যে একটা প্যাসেজ শুরু করার সময় কি বলতে, মানে কি করতে হয়, কি জিনিস মাথায় রাখতে হবে, যে একটা প্যাসেজ পড়ার আগে আমার মাইন্ডসেটটা কিরকম থাকতে হবে সেটা একটু বলো। আচ্ছা, প্যাসেজ করার আগে মাইন্ডসেটটা এরকম হওয়া উচিত যে তোমার আপনার তোমার সাউন্ড ক্লিয়ার না। এখন শোনা যাচ্ছে? খুবই গম গম আওয়াজ হচ্ছে, সো সো ইটস নট ক্লিয়ার। আচ্ছা, ওকে, তাহলে আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা, জিলানি কি শুনতে পাচ্ছিস? না। আচ্ছা, তাহলে আমি একটু দেখাই তোমাদেরকে, যেহেতু নতুন কয়েকজন আসছো আর পুরাতনরাও মাথায় রাখছো কিনা জিনিসটা, সেটার জন্য হচ্ছে কি যে দেখাচ্ছি। আচ্ছা, এটা দেখো, আরসি পড়ার সময় আমাদের সাধারণত হচ্ছে গিয়ে যে এখানে যে পাঁচটা জিনিস আছে, এই পাঁচটা জিনিসে হচ্ছে গিয়ে যে খেয়াল রাখতে হবে। ফার্স্টে মনে হতে হবে যে লুক ফর দ্য বিগ আইডিয়া। বিগ আইডিয়া মানে হচ্ছে কি প্যাসেজের মেইন পারপাস বা প্যাসেজের মেইন আইডিয়া কি নিয়ে মূলত, বা মূল বিষয়, মূল বক্তব্যটা কি, সেটার দিকে ফার্স্ট খেয়াল রাখতে হবে। তারপর খেয়াল রাখতে হবে হচ্ছে গিয়ে যে সেন্টেন্স শিফট গুলা, সেগুলো তোমরা নতুন যারা আসছো তোমরা হচ্ছে গিয়ে যে এখন মানে কথার মিনিং যখন ঘুরে যায়, তো যখন প্র্যাকটিস করতে যাবো তখন তোমরা বুঝবা, এখন আপাতত এটা তোমাদের কি করা দরকার নাই। আরেকটা জিনিস দেখা দরকার হচ্ছে যে কানেক্ট বিটুইন দ্য প্যারাগ্রাফস, যে প্যারাগ্রাফ গুলোর মধ্যে কিভাবে কানেকশন হচ্ছে, ফ্লো অফ দ্য ইনফরমেশন কিভাবে যাচ্ছে, প্যাসেজের স্ট্রাকচারটা কিভাবে। ফার্স্টে ধরো ইন্ট্রোডাকশন দিয়ে শুরু হলো, তারপরে হয়তো আইডিয়াটা ফার্স্টে স্থাপন করলো, তারপরে ওই আইডিয়ার পক্ষে কিছু কথা বললো, বিপক্ষে কিছু কথা বললো। সো এরকম হইতে পারে যে প্যাসেজের স্ট্রাকচারটা কিরকম, ফ্লো অফ দ্য ইনফরমেশন কিভাবে গেছে, সেই জিনিসটা খেয়াল রাখা। তারপরে হচ্ছে গিয়ে যে কোনো অপিনিয়ন আছে কিনা সেটা, এবং মোস্টলি অথারের অপিনিয়নটা কি। সো আমরা অ্যাকচুয়ালি প্যাসেজ, এটা তো আমাদের সাধারণত মাথায় থাকে, বাট প্যাসেজ শুরু করার সময় আমাদের আসলে দুইটা জিনিস হচ্ছে গিয়ে যে খুব বেশি খেয়াল করা দরকার, যেটা বোল্ড করে রাখা হয়েছে এই দুইটা জিনিস। একটা হচ্ছে গিয়ে যে আমার অলওয়েজ মাথায় রাখতে হবে যে কোনো সময় যে কোনো প্যাসেজ পড়ার সময়, আনলেস এটা প্যারাগ্রাফ আর্গুমেন্ট, ওইটা তোমাদের বুঝার দরকার নেই আপাতত, বাট যে কোনো প্যাসেজ পড়ার সময় সাধারণত আমরা চিন্তা করি যে প্যাসেজের মূল বক্তব্যটা কি, আর অথারের অপিনিয়ন বা অথারের টোনটা কি। অথার কি এই এই বিগ আইডিয়ার পক্ষে, বিপক্ষে, নাকি এনথুজিয়াস্টিক, নাকি আরো ইন ডিটেলসে আসবে। সো এই অথারের টোনটা কি সেটার দিকে খেয়াল রাখা, ঠিক আছে? সো এই দুইটা জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে। সো
নেক্সট টাইম থেকে হচ্ছে গিয়ে আমরা এটা সবসময় মাথায় থাকে না বা প্র্যাকটিস করতে গেলে ওই জিনিসটা আসলে ফলো করা হয় না, বাট আমাদের আসলে ফলো করা উচিত। সো আমি কখনো ভুলে গেলে যারা পুরান স্টুডেন্টরা আছো তোমরা আমাকে অলওয়েজ মনে করে দিবা যে আমি যাতে ডাইরেক্ট কোশ্চেনে না যাই, প্যাসেজ পড়ার পরে যাতে এই জিনিসগুলো নিয়ে একটু ডিসকাশন হয় যে মূল বক্তব্যটা কি আর অথরের টোনটা কি। এটা হয়তো কোশ্চেনে থাকতেও পারে নাও থাকতে পারে, বাট এটা অলওয়েজ আমাদেরকে ডিসকাশন করা উচিত যাতে এই অভ্যাসটা হয়। তাহলে অনেক সময় বাঁচে, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট জিআরইতে, যে সময় বাঁচানোটা। ঠিক আছে, সো সবাই হচ্ছে যে আগে প্যাসেজটা একবার পড়ো। ঠিক আছে, এখন কেউ একজন বলো, দেখি কে বলতে চাও এটার মিনিংটা। প্যাসেজটা কে ডিসক্রাইব করতে পারবা? অর্ধেক ডিসক্রাইব করতে পারবা তাইলেও হবে। কে পারবা? ভয় পাওয়ার কিছু নাই, তোমরা এটা পড়তে যে অনেকের কষ্ট হয়েছে আমি খুব ভালো করে জানি, হয়তো অনেকের কিছুই বুঝে নাই কি বলার চেষ্টা করছে। ইজ ভেরি নর্মাল, কারণ আমরা হার্ড কোশ্চেন করতেছি। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, তোমরা জাস্ট নতুন যারা আসছো জাস্ট দেখতে থাকো, আস্তে আস্তে এটার সাথে অভ্যাস হয়ে যাবে, বা যখন তোমাদেরকে আবার প্রথম থেকে দেখাবো জিনিসটা সহজ হয়ে যাবে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। সো পুরাতন যারা আছে তাদের থেকে কেউ একজন বলো, বলো তো দেখি। রাফিয়া বলো তো দেখি, কি বুঝাচ্ছি, বুঝতে পারছো এখান থেকে? রাফিয়ার রুমও? আমার কথা শোনা যাচ্ছে? কোনো রেসপন্স নাই? আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে। জিলানি কে আসছিস? ওকে ফাইন। সো হুমায়রা, তোমার ইয়াটা কি ঠিক হয়েছে কিনা দেখো তো, ওই যে অনলাইনে তোমার ভয়েস কি ঠিক হয়েছে? না, আমার বাসার পাশে আসলে কনস্ট্রাকশনের কাজ চলতেছে তো, আপডেট করে লাভ নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। তো তো তাহলে হচ্ছে অতসী ঘোষ, তুমি হচ্ছে এই যে চেষ্টা করো।
এটার মিনিংটা করতে, ঠিক আছে? জাস্ট সেন্টেন্স বাই সেন্টেন্স যাও, দ্যাটস ইট। ভাই এটা মানে গ্রিন হাউস মানে যে আর কি বানায় যেটা ওইটার প্রসেস আর কি বলছে, প্রসেসটা বর্ণনা করছে সো কিভাবে। সো তুমি হচ্ছে যে মূল আইডিয়াটা আগে বলে দিছো যে এখানে যে গ্রিন হাউসে কিভাবে বানায়, কিভাবে প্রসেসটা হয়, কিভাবে ফাংশন করে, সেই জিনিসটা নিয়ে এখানে মেইনলি বলছে। এটা হচ্ছে কি যে প্যাসেজের মেইন আইডিয়াটা। সো তুমি আচ্ছা, আর এটার অথারের টোন কি বোঝা গেছে এই ব্যাপারে, যে অথারের টোনটা কি? এটা তো ডেসক্রিপশন, মানে ওইভাবে বুঝতে পারতেছি না যে ওভাবে বুঝে পারছো? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। সো তুমি হচ্ছে কি যে এবার সেন্টেন্স বাই সেন্টেন্সের মিনিংটা করার চেষ্টা করো। না, আমি কি ফর্মালি সেন্টেন্সের অর্থ বলবো নাকি জাস্ট মিনিংটা হ্যাঁ হ্যাঁ, বোঝাবো? ফর্মালি। আচ্ছা আচ্ছা, ফর হট ডেজার্ট লোকেশনস উইথ অ্যাক্সেস টু সি ওয়াটার, মানে মরুভূমিতে আহ, সমুদ্রের পানি দিয়ে the new greenhouse design generates fresh water and cool air. গ্রিন হাউসটা ডিজাইন করা হয় ফ্রেশ ওয়াটার এবং ঠান্ডা বাতাস জেনারেট করার জন্য। আচ্ছা, সো এটা হবে যেখানে আহ মরুভূমি, যেখানে সি ওয়াটারের অ্যাক্সেস আছে, ওই জায়গায় হ্যাঁ গ্রিন হাউস ডিজাইন করা হয় সাধারণত ফ্রেশ ওয়াটার এবং কুল এয়ারের মাধ্যমে, তাই তো? হ্যাঁ, ওকে, দেন ওরিয়েন্টেড টু দ্য প্রিভেলিং উইন্ড, এটা দিয়ে কি বোঝাচ্ছে? হ্যাঁ, মাধ্যমে না তো, জন্য। হ্যাঁ, মাধ্যমে না, সরি। এ নিউ গ্রিন হাউস ডিজাইন জেনারেট করার জন্য। জেনারেটস ফ্রেশ ওয়াটার এন্ড কুল এয়ার। আচ্ছা, মানে ওরা হচ্ছে কি যে জেনারেট করতেছে, ঠিক আছে, ওকে। হ্যাঁ। গ্রিন হাউস হচ্ছে কি জেনারেট করতেছে ফ্রেশ ওয়াটার এন্ড কুল ওয়াটার, ওকে ফাইন। সো ওরিয়েন্টেড টু দ্য প্রিভেলিং উইন্ড কি বোঝাচ্ছে এখানে? প্রিভেইলিং মানে কি? সো প্রিভেইলিং এর মানে হচ্ছে কি এক্সিস্টিং এট এ পার্টিকুলার টাইম অর কারেন্ট, ঠিক যখন আছে? সো বাতাসটা থাকবে আর কি। যখন বাতাসটা থাকতেছে, ওরিয়েন্টেড মানে ওইদিকে মুভ করা, ঠিক হ্যাঁ আছে? ওরিয়েন্টেড টু দ্য প্রিভেইলিং উইন্ড, দ্য ফ্রন্ট ওয়াল অফ পারফোরেটেড কার্ডবোর্ড। পারফোরেটেড মানে হচ্ছে কি যে একদম ছিদ্র। ধরো হচ্ছে কি যে অনেক সময় তোমরা দেখছো না যে মানুষ ব্যানার করার সময় মাঝখানে ছিদ্র করে দেয় যাতে বাতাসটা পাস হইতে পারে। সো ওই একবারে ছোট ছিদ্র ঢুকবে। ছিদ্র করে দিলে ওইটাকে বলে পারফোরেটেড। সো ফ্রন্ট ওরিয়েন্টেড টু দ্য প্রিভেইলিং উইন্ড, ওই প্রিভেইলিং উইন্ডের সামনে হচ্ছে গিয়ে যে মুখ করানো ফ্রন্ট ওয়াল অফ পারফোরেট কার্ডবোর্ড, সেটা কি বলছে? ময়েশ্চেন্ট মানে ভিজানো থাকে, এন্ড কুলড বাই এ ট্রিকল অফ সি ওয়াটার সি পাম্পড ওয়াটার। ইন। সো এবং হচ্ছে গিয়ে যে ঠান্ডা করা হয় ট্রিকল অফ সি ওয়াটার দিয়ে, এটা পাম্প ইন করা হয়, ঠিক আছে, ওকে। এন্ড দেন কি বলছে? কুলস এন্ড ময়েশ্চার হট এয়ার ব্লোয়িং ইন, যে হট এয়ারটা আসতেছে সেটাকে আস্তে আস্তে কুল এবং ময়েশ্চার করা হয়। সো পুরো প্রসেসটা আরেকবার শুরু থেকে দেখো কি হচ্ছে। উইন্ডের দিকে প্রিভেল করা, মানে প্রিভেলিং উইন্ডের দিকে ওরিয়েন্টেড করা, এবং উইন্ডটাকে আসতে দিচ্ছে, এবং উইন্ডটাকে যে আসতে দিচ্ছে সেটাকে ওই ইয়াটা হচ্ছে গিয়ে যে তোমার কুল করতেছে, ওই তোমার হট এয়ার যেটা ব্লোয়িং ইন হচ্ছে যেহেতু ডেজার্টে, ওটাকে কুল করতেছে এবং ময়েশ্চারিং করতেছে সি ওয়াটার, ট্রিকল অফ সি ওয়াটার পাম্পিং করে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে তো। সো এখানে হচ্ছে কি যে এয়ার এর অবস্থান হচ্ছে, এয়ার এর কি করতেছে সেটা, যেই বাতাসটা আসতেছে সেটা। তারপরে কন্টিনিউ করো। দিস কুল কুল হিউমিডিফাইড এয়ার হিউমিডিফাই। অ্যাক্সিলারেটস প্লান্ট গ্রোথ। মানে যে আচ্ছা, কুল এবং যে আর্দ্র বাতাস, এটা হচ্ছে হুম। গাছ মানে প্লান্ট আর কি, প্লান্টের গ্রোথের জন্য ভালো, গ্রোথ বাড়ায়। প্ল্যান্টের গ্রোথটাকে অ্যাক্সিলারেট করে, হ্যাঁ, মানে হচ্ছে অ্যাক্সিলারেট গিয়ে করে, যে বৃদ্ধি ওটাকে করে। আরো বাড়ায়, বৃদ্ধি করে। হ্যাঁ অ্যাক্সিলারেটর আছে না, গাড়ির অ্যাক্সিলারেটর, যেটা চাপ দিলে স্পিড বাড়ে, সো অ্যাক্সিলারেট করে প্ল্যান্ট গ্রোথটাকে। লিটল ওয়াটার হিউমিডিফাইড যেটা আর্দ্র বাতাসটা, হ্যাঁ। তারপরে লিটল ওয়াটার। ইভাপোরেট ফ্রম লিভস। সো লিটল ওয়াটার
evaporates from leaves, তার মানে লিভস থেকে হচ্ছে গিয়ে যে evaporate হওয়া মানে কি, বাষ্পে পরিণত হওয়া। হ্যাঁ, বাষ্পে পরিণত হওয়া। তো লিটল লিভস থেকে লিটল ওয়াটার হচ্ছে গিয়ে যে বাষ্পে পরিণত হয়, ঠিক আছে, ওকে। দেন The greenhouse normally capture the heat of sunlight. The আচ্ছা, greenhouse এটা normally হচ্ছে গিয়ে যে ইম্পর্টেন্ট, একটু sunlight ওয়েট থেকে করো, তাপ এখানে টানে। হচ্ছে, হ্যাঁ তুমি শেষ করো তারপর আমি বলছি। A double layered roof and double layer roof, the inner layer coated to reflect infrared light outward. যে ডাবল লেয়ার যে ছাদটা থাকে, হুম, আচ্ছা তুমি ওইটার একটু ইনার বলার আগে লেয়ার। আমি একটু তোমাকে পজ দিচ্ছি। এখানে দেখো এই ওয়ার্ডটা হচ্ছে কি সবচেয়ে অনেক ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, দো। এটাকেই বলতেছি হচ্ছে কি যে সেন্টেন্স শিফট করাচ্ছে কিভাবে। দোর মানে হচ্ছে কি যে যদিও, সো এটার পরে যে সেন্টেন্সটা আসে সেটা একটা যুক্তি থাকে, যদিও জিনিসটা এরকম বাট জিনিসটা এরকম হয় না, এই কাইন্ড অফ এটা মিনিং করে যে একটা জিনিস থাকা অবস্থা সত্ত্বেও জিনিসটা অন্যরকম হচ্ছে। সো এখানে কি বলতেছে যে যদিও, দো গ্রিন হাউস নর্মালি ক্যাপচার দ্য হিট অফ দ্য সানলাইট, সাধারণত হচ্ছে কি যে গ্রিন হাউস কি করে, সানলাইটের হিটটা ক্যাপচার করে। এর পরের যে সেন্টেন্সটা আসবে সেই সেন্টেন্সে তারপরে বুঝাবে যে এটা কেন ক্যাপচার করতেছে না হিটটা, সেইটাকে ডিসক্রাইব করবে। বলতেছে না যে যদিও হচ্ছে গিয়ে যে ধরো হচ্ছে যে যদি বলি যদিও আমার ফ্রেন্ড হচ্ছে গিয়ে যে কিপটা, কিন্তু কেউ বিপদে পড়লে ও হেল্প করে। তো তার মানে কি, সে যে কিপটা, কেউ বিপদে পড়লে ওই কিপটা স্বভাবটা হচ্ছে কি যে তখন আর ফাংশনিং হয় না, তখন সে মানুষকে হেল্প করে। সো এটা হচ্ছে কি যে এরকম যে দো বা এই হাউএভার অলদোর পরে যে সেন্টেন্সটা আসতেছে সেই সেন্টেন্সটা সাধারণত সেন্টেন্সটাকে শিফট করে দিবে একটা যুক্তি থেকে আরেকটা যুক্তিতে। সো এখানে বলতেছে যেহেতু গ্রিন হাউস নর্মালি ক্যাপচার করে হিট অফ সানলাইট, তার মানে আমরা তখনই বুঝে যাব যে পরবর্তীতে আসতেছে যে হিটটা কোনোভাবে ক্যাপচার করতেছে না। এখন কিভাবে ক্যাপচার করতেছে না সেটার ফাংশনিংটা আসতেছে। হ্যাঁ, এবার তুমি কন্টিনিউ করো। এই ডাবল লেয়ার রুফ, হ্যাঁ, ডাবল লেয়ার রুফ, দ্য ইনার লেয়ার কোটেড টু রিফ্লেক্ট ইনফ্রারেড লাইট আউটওয়ার্ড, ওয়েট allows ওয়েট ওয়েট visible। ওয়েট এত দ্রুত যাও না, এত দ্রুত যাও না, সেটা সবাই হচ্ছে কি যে হয়তো ক্যাপচার করতে পারে। আচ্ছা, সো এই এখানে কি ডাবল লেয়ার, বলতেছে, হ্যাঁ, হ্যাঁ মানে গ্রিন হাউসের রুফটা আর কি, যেটা ডাবল লেয়ার, যেটার ইনার লেয়ার হচ্ছে কোটেড আছে, কোটেড করা, কিন্তু সেটা ইনফ্রারেড রিফ্লেক্ট করে, মানে বাইরের দিকে, আউটওয়ার্ড, বাইরের দিকে, যাতে আর কি মানে যে ইনফ্রারেড হিটটা আর কি, লাইটের রশ্মিটা আছে, যে রশ্মিটা আছে হ্যাঁ ওটাকে রিফ্লেক্ট করে বাইরে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ আচ্ছা, বাইরে পাঠায়, মানে এজন্য আর কি গরম হয় না জিনিসটা, মানে হিটের না না, একটা গরম মানে হয় না কিনা সেটা কিন্তু এখনো বলে নাই, তুমি হ্যাঁ অ্যাজিউম মানে করে নিচ্ছ। হ্যাঁ, অ্যাজিউম করা যাবে না, আমরা আমরা চলে যাব যেভাবে আসছে সেভাবে মিনিংটা নিয়ে আমরা চলে যাব, অ্যাজিউম করা যাবে না। allows লজিক্যালি visible sunlight। লজিক্যালি ডিডাক্ট করা যাবে, বাট অ্যাজিউম এখনই করা দরকার না, আমরা আগে শেষ কিভাবে হয় সেটা দেখি। আচ্ছা, allows visible sunlight in uh, but কি করতেছে, trap solar, কি করতেছে, ভিজিবল সানলাইটটা যেই আলোটা সেটাকে আসতে দিচ্ছে, ওইটাকে ভিতরে বাট আসতে দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ কিন্তু বাট traps solar heat in the true layer। ট্র্যাপ করতেছে, আটকায় ফেলতেছে সোলার যে হিটটা। এই যে ডাবল লেয়ার রুফ, যেটা এই দুইটা লেয়ারের মাঝখানে হচ্ছে কি যে ওই হিটটাকে ট্র্যাপ করে ফেলতেছে, আলোটাকে আসতে দিচ্ছে কিন্তু ওইটার মাঝখানে হচ্ছে কি যে ওই ট্র্যাপ করে ফেলতেছে, ঠিক আছে। সো এইভাবেই হচ্ছে গিয়ে যে হিটটা গ্রিন হাউসের ভিতরে আসতে দিচ্ছে না, ঠিক আছে, ওই দুইটা লেয়ারের মাঝখানে ট্র্যাপ করে ফেলতেছে। ওকে, তারপরে মুভ করো। দিস হিটেড এয়ার, মানে এই গরম বাতাস এই গরম drawn বাতাসটা down, কোথায় আছে, গরম ওই বাতাসটা যে কোথায় দুইটা আছে, লেয়ারের মাঝখানে আর কি, মাঝখানে, হ্যাঁ, রিমেম্বার দ্যাট। হ্যাঁ, drawn down from the roof, uh, আচ্ছা, then mixes with the greenhouse air। সো রুফ থেকে হচ্ছে কি যে ড্রন ডাউন করতেছে এবং কোথায় হচ্ছে যে দেন মিক্সেস উইথ দ্য গ্রিন হাউস এয়ার, গ্রিন হাউস এয়ার এর সাথে মিক্স হচ্ছে, কিন্তু কিভাবে মিক্স হচ্ছে সেটা দেখো। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে যে ইয়ার সাথে মিশতেছে, গ্রিন হাউস গ্রিন এর হাউসের সাথে সাথে মিশে, মিশছে, কিন্তু মিশে কিভাবে কোথায় মিশছে, যায় সেটা, কিভাবে মিশছে সেটা হচ্ছে কি- যে কথা, কিভাবে as it reaches, কোন জায়গায় মিশতেছে, as it reaches a second water moistening cardboard wall at the কার্বন, মানে back of the আরেকটা green, ওয়াল আছে সেখানে আর কি যাচ্ছে। তো রুফ থেকে সেটা গ্রিন হাউসের ব্যাকে যে কার্ড ওয়াল আছে ওইখানে যাচ্ছে, ঠিক আছে।
সামনে তো হ্যাঁ একটা ওয়াল ছিল, সেটা তো যেটা বাতাসটা আছে সেটাকে ঠান্ডা করতেছে, কিন্তু এই উপর থেকে গ্রিন হাউসের উপর থেকে যে সানলাইটটা আসতেছে এখান থেকে যে গরমটা সেটা ট্র্যাপ করে পিছনে নিয়ে যাচ্ছে, এবং ওখানে হচ্ছে আরেকটা ময়েশ্চার ওয়াল দিয়ে, সি ওয়াটার ময়েশ্চার কার্ডবোর্ড ওয়াল দিয়ে হচ্ছে গিয়ে যে ওটাকে আহ, ওখানে হচ্ছে যে ময়েশ্চার করতেছে আর কি। ওকে ফাইন, দেন কি হচ্ছে? দেয়ার দ্য এয়ার অ্যাবজর্বস মোর ময়েশ্চার, মানে হুম বাতাসটা যেটা যাচ্ছে গ্রিন হাউসের সাথে মিশে হুম ওখানে ওইটা বেশি ময়েশ্চার আচ্ছা, অ্যাবজর্ব করতেছে, হুইচ দেন একটা জিনিস একটা জিনিস দেখা দরকার যে ময়েশ্চারের অ্যাকচুয়াল মিনিংটা কি। সো ময়েশ্চারের অ্যাকচুয়াল মিনিং হচ্ছে ওয়াটার অফ আদার লিকুইড ডিফিউজড ইন এ স্মল কোয়ান্টিটি অ্যাজ ভ্যাপর উইথিন এ সলিড। আচ্ছা ওকে, সো ময়েশ্চার মানে হচ্ছে গিয়ে যে তোমার ডিফিউজ হওয়া, বাতাসের সাথে হচ্ছে পানিটা হচ্ছে মিশে যাওয়া, সেটাকে ময়েশ্চারিং বলে। ওকে, গাছের হুইচ পাতা দেন, থেকে যেটা বের হচ্ছে ওইটা। হ্যাঁ হ্যাঁ ওইটাই ওরকম টাইপের হচ্ছে। ওকে, সো ওইটা কি করতেছে, কনডেন্স, সেই ময়েশ্চারটা হচ্ছে গিয়ে যে দেন কনডেন্স, কনডেন্স মানে কি, কনডেন্স ঘনীভূত মিল্ক, করতেছে। কনডেন্স মিল্ক খাইছো না তোমরা? তো কনডেন্স মিল্ক মানে কি, যে মিল্কটা একবার ঠিক থেকে হয়ে যায়, মানে একসাথে মিলে যায়, এটা কি সেটাকে কনডেন্স বলে আর কি। সো কনডেন্স অন এ মেটাল ওয়াল কুলড বাই সি ওয়াটার। সো ওইখানে হচ্ছে কি যে ওয়াটার, ওইটা হচ্ছে যে কনডেন্স হচ্ছে, জড়ো হচ্ছে ওই মেটাল ওয়ালে, যেটা হচ্ছে সি ওয়াটার দিয়ে কুল হচ্ছে, এন্ড দেন তারপরে কি হচ্ছে? ডিস্টিলড ওয়াটার, আচ্ছা, দেন থেকে এন্ড তো দাস, দাস and thus এইভাবে, distilled water for irrigating the plants collects, যে পানিটা আর কি বের হচ্ছে তারপরে হ্যাঁ মানে ঘনীভূত হওয়ার পরে ওইটা হচ্ছে মানে প্লান্টকে দিচ্ছে। ডিস্টিল করে না, এটা ডিস্টিল করে। ডিস্টিল করা মানে কি, এটাও একটা জিআরই Distill to ওয়ার্ড। more pure. তোমরা হয়তো অনেকে যারা এটা বোটানিতে আসো বা ইয়াতে আসো, ইভেন কেমিস্ট্রিতে আসো, তোমরা জানার কথা। পাতিত পানি শুদ্ধ বাংলা যেটা। আচ্ছা, আমার শুদ্ধ মানে বাংলাটা জানা নাই। কনসেন্ট্রেশনটা বাড়ায় দিয়ে আসলে পানিকে পিওর করা না আর না কি না, কনসেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিওর করাটা হচ্ছে কি যে এক কথা, যে হ্যাঁ, ডিস্টিলড এক্ষেত্রে মানে আমরা কি। কেমিস্ট্রিতে যেটা ব্যাটার করি মানে তো কনসেন্ট্রেশনটা বাড়ায় আর কি ভাইয়া। হ্যাঁ, 12 সো ভোল্টের ব্যাটারিতে পানি দেয় না ডিস্টিল ওয়াটার। হ্যাঁ, তো আমরা কেমিস্ট্রি ল্যাবে কনসেন্ট্রেশন 12 এর বাড়ানো নিয়েছি। মানে বুঝলাম না এটা, কনসেন্ট্রেশন কিসের ওইটা বাড়ানো আসলে হচ্ছে? দরকার নাই, মানে আসলে আমি জাস্ট বলতেছি আর কি যে কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা যখন ডিস্টিল ওয়াটার বলি, পাতিত পানি কেমিস্ট্রি ল্যাবে ইউজ করি, ওইটার ক্ষেত্রে কেমিক্যাল কনসেন্ট্রেশন বেশি আর কি, মানে মোল পার লিটারটা বেশি, 12 m বা 18 m। না কিসের কি, মানে মানে পাতিত পানি, পানির পাতিত ভিতরেই, পানির আসলে ভিতরে পানিরই মানে কনসেন্ট্রেশন বেশি এরকম? হ্যাঁ 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 হ্যাঁ, ঘনত্বটা বেশি আচ্ছা এই আর কি। না না, আচ্ছা আমি আচ্ছা, তোমাদেরকে বলি অ্যাকচুয়ালি ডিস্টিল ঘনত্ব না জিনিসটা কি। কনসেন্ট্রেশন। না, আচ্ছা ডিস্টিল জিনিসটা কি তোমাদেরকে একটু বলি। ডিস্টিল করার অ্যাকচুয়ালি যদি তোমরা মিনিং জানতে চাও, মিনিংটা হচ্ছে যে এরকম, ফিগারেটিভ মিনিংটা বুঝাই, তাহলে হয়তো বুঝাটা মানে বুঝতে আরো সুবিধা হবে। লিটারালি মিনিংটা যেটা মানে জিলানি বলছে সেটাই, বাট ফিগারেটিভ মিনিং হচ্ছে যে কোনো কোনো কিছু থেকে বা কোনো বস্তু থেকে বা কোনো যে কোনো কিছু থেকে ইম্পর্টেন্ট জিনিসটাকে ছেঁকে বের করে নিয়ে আসাটা হচ্ছে কি যে ডিস্টিল বলে, ইম্পর্টেন্ট জিনিসটা। কিন্তু লিটারালি জিনিসটা কি, লিটারালি জিনিসটা হচ্ছে কি যে এইটা, যেমন ধরো হচ্ছে গিয়ে সমুদ্রের পানি থেকে লবণটাকে যদি তুমি ইয়া করে আসো, ওটাকে ডিস্টিল বলবে। যে পানিটাকে শুকায়া গরম পানিটা নিয়ে আসছো, ওইটাকে ডিস্টিল বলবে। তোমার সেন্ট বানানোর প্রক্রিয়াটাও কাইন্ড অফ ডিস্টিল, যে তোমার হচ্ছে গিয়ে যে জিনিসটা হচ্ছে কনসেন্ট্রেশন বাড়ানোর কথা যেটা বলছে, এবার বুঝি। ধরো দুধের সাথে পানি মিশাইছে, হ্যাঁ, তো জিনিসটা এখন ইয়া হয়ে গেছে, এটাকে কি, এটারও একটা ডিয়ারি ওয়ার্ড আছে, আমি ভুলে গেছি, মানে ভুলে গেছি বলতে হচ্ছে কি এখন মাথায় ইমিডিয়েটলি ওয়ার্ড আসতেছে না, যেটাকে বলে হচ্ছে যে তোমার আহ এটা একটু কাইন্ড অফ হচ্ছে কি যে আহ পিউরিটিটা কমে গেছে দুধের, ঠিক আছে। এখন ওই দুধটাকে তুমি যদি হচ্ছে কি যে জাল দাও, বা ধরো হচ্ছে যে কোনো দুধকে জাল দিয়ে যদি তুমি মাখনটা বের করো বা হচ্ছে কি যে ওই ইয়াটা বের করো, ওই জিনিসটাকে ডিস্টিল বলা হয় আর কি। যে তুমি ওই জিনিসটা কনসেন্ট্রেশন বাড়ানোর কথা বলছে যখন, ওই জিনিসটা এবার বুঝতে পারবা যে কনসেন্ট্রেশন বাড়াটা। সো ডিস্টিল কাইন্ড অফ এরকম, যে তুমি ওটা করার পরে যে পানিটা আসছে ওইটা ডিস্টিল ওয়াটার বলে।
ওই ওই ইয়াটা করার পরে ওই গরম মানে হচ্ছে কি যে ওইভাবে জিনিসটাকে আলাদা করার পরে যে পানিটা বের হয় সেই পানিটাকে ডিস্টিল ওয়াটার বলে। সো এমনি ডিস্টিল করা মানে হচ্ছে যে তুমি কোনো কিছু জিনিসটাকে আরেকটু পিওর করতেছো, পানি যেটা বা খাদটা কমাচ্ছ, এবং ওই যে মেইন জিনিসটা ধরো কনসেন্ট্রেশন যেটা বলছে, ধরো একটা ওষুধের ধরো 40% একটা একটা ম্যাটেরিয়ালস আর 40% হচ্ছে কি যে পানি, বাট এটাকে যদি ডিস্টিল করে 20% পানিতে নিয়ে গেছো আর 80% হচ্ছে গিয়ে যে ওই ওষুধটা রাখছো, তাহলে এটাকে আরেকটু ডিস্টিল করে আরেকটু পিওর ফর্মে নিয়ে আসছো। সো এটাকে ডিস্টিল বলে, যে পানির পরিমাণটা কমানো। আর ডিস্টিল ওয়াটার হচ্ছে কি যে ওই প্রক্রিয়া যে তুমি পানিটা করছো রান্না করার সময় যে উপরে ঢাকনা দেয় না, ঢাকনা দেওয়ার পরে যে পানিটা এসে উপরের ঢাকনায় পড়ে, উপরের ঢাকনায় আসে আর কি, বাষ্প হয়ে ওই জিনিসটা বাষ্প হয়ে ময়েশ্চারটা ঢাকনায় লাগে, লাগার পরে যে ওখানে পানি জমে যায় ওইটাকে বলে ডিস্টিল ওয়াটার। সো এইটা হচ্ছে কি এটা যে ওই গরম করে গরম ইয়াটাকে তুমি যে করে যে মেটাল ওয়ালে যে ফোটা 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 পানি জমছে, ওই ফোটা ফোটা পানি হচ্ছে ডিস্টিল ওয়াটার, যেটা আবার ওই প্ল্যান্টের ইরিগেশনের জন্য হচ্ছে গিয়ে যে ইয়া করা হয়, ঠিক আছে, ডিস্টিল করা হচ্ছে আর কি। সো আমার মনে হয় কনসেপ্টটা এতক্ষণে ক্লিয়ার হওয়ার কথা। সো এখানে ওভারঅল হচ্ছে গ্রিন হাউসে, হ্যাঁ হ্যাঁ বলো। একটা ছোট্ট আমার ইন্টারপ্রিটেশন ছিল আর কি, সেটা হচ্ছে হুম যে লাইক আমি জানি না এটা জিআরই ওয়ার্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে কিনা, মানে বাংলার ক্ষেত্রে ভাই মানে ছাকন এবং পাতন দুইটাকে মানে ডিফারেন্স কনসেপ্ট হিসেবে ইউজ করা হয়। ডিস্টিলের ক্ষেত্রে হচ্ছে পাতন, এক্ষেত্রে আপনি যেটা হ্যাঁ বললেন পাতন, ভাই যে মানে মানে হচ্ছে আপনার এই যে কনসেন্ট্রেশনটাকে চেঞ্জ করে, এটা সাবলাইমেশন বলা যায়, অনেক ক্ষেত্রে সাবলাইমেশন প্রক্রিয়া অবশ্যই পিউরিফাই অবশ্যই। করা হয়। কিন্তু আবার হুম হুম হুম। কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা ছাকন প্রক্রিয়া ওইটাকে আবার ভিন্ন জিনিস কনসিডার করি, ওইটা একটা না পিউরিফিকেশন। অবশ্যই অবশ্যই, ছাকনটা তো হচ্ছে গিয়ে ছাকনটা তো কাইন্ড অফ কোনো আম, জিনিসকে চেঞ্জ কর, মানে এটা এমন না যে কোনটা কোনটার মধ্যে কনসেন্ট্রেটেড হয়ে গেছে, ব্যাপারটা ওরকম না। হ্যাঁ জাস্ট তুমি হচ্ছে যে পানি থেকে যদি ময়লাটাকে ছেঁকে ফেলো ওইটাকে ছাকন থেকে বলবে, ফেল, কিন্তু ওটা ডিস্টিল হ্যাঁ না। হ্যাঁ ডিস্টিল ডিস্টিল হচ্ছে না, গিয়ে যে হ্যাঁ একটা জিনিস আরেকটার মধ্যে সম্পূর্ণ মিশে গেছে, ওই হ্যাঁ জিনিসটাকে তুমি আবার পিউরিফাই করতেছো, ওইটাকে ডিস্টিল বলবে। হ্যাঁ ইয়া হ্যাঁ অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি কারেক্ট। আচ্ছা যাই হোক, সো যেটা বলতেছিলাম তো মেইনলি তো হলো যে তাহলে আমরা বুঝলাম যে এখানে পুরা মানে ডেজার্টের লোকেশনে গ্রিন হাউসটা কিরকম করে সেই জিনিসটা আমরা পুরোপুরি একটা বিবিধ হচ্ছে যেখানে বর্ণনা পাওয়া গেছে, এবং এখানে আসলে ওভারঅল আসলে মানে অথরের কোনো নিজস্ব কোনো ওপিনিয়ন নেই, এখানে জাস্ট ডিসক্রিপশন আসছে। সো তাহলে এবার হচ্ছে কি যে আমরা কোশ্চেনে চলে যাই। আচ্ছা তুমি হচ্ছে কোশ্চেন বলছে it can be inferred that the process described in the passage makes use of which of the following? যে প্রসেসটা যে গ্রিন হাউসের প্রসেসটা বলছে সেই প্রসেসটা সেই প্রসেসটা ইন দ্য প্যাসেজ মেক্স ইউজ অফ হুইচ, কোন জিনিসটাকে ব্যবহার করতেছে, বা মেক ইউজ অফ হুইচ অফ দ্য ফলোইং, নিচের যে অপশনগুলো আছে ওই জিনিসটার কোন কোন জিনিসটাকে ইউজ করতেছে, ঠিক আছে, ব্যবহার করতেছে সেই জিনিসটা হচ্ছে কি যে ইনফার্ট করবা। ইনফার্ট করা মানে হচ্ছে কি যে ডিরেক্টলি বলা যায় বাট লজিক্যালি ডিডাক্ট করা যায়, লজিক্যালি হচ্ছে কি যে নট অ্যাজিউম করা যায়, ঠিক আছে, বাট লজিক্যালি ডিডাক্ট করা যায় যে হ্যাঁ এই জিনিসটা হচ্ছে। সো অ্যান্সার করার চেষ্টা করো দেখি দোষী। সেকেন্ডটা যে ডিরেকশনাল মুভমেন্ট অফ ওয়াইন। প্রথমটা প্রত্যেকটা করে আসে, আর এখানে হচ্ছে বক্স আছে, দেখো বক্স অপশনে বক্স আছে তার মানে হচ্ছে যে গোল থাকা মানে হচ্ছে গিয়ে যে অ্যান্সার হবে জাস্ট একটা, বক্স মানে হচ্ছে গিয়ে যে অ্যান্সার একটা হইতে পারে একের অধিক হইতে পারে। সো ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ এভরি অপশন। হ্যাঁ, সো তুমি দেখো প্রথমটা দেখো যে এটা হবে কিনা, টেন্ডেন্সি অফ হট এয়ার টু রাইজ, গরম বাতাসকে কি বাড়াচ্ছে? হ্যাঁ, গরম বাতাস এটা তো কি ক্রিয়েট হচ্ছে। গরম বাতাসকে কি ইউজ করতেছে? মেক ইউজ মানে হচ্ছে যে প্রসেসের গ্রিন ভিতর তো হাউসে গরম কি এটা বাতাস। ইউজ করতেছে?
দ্য প্রসেস ডিসক্রাইব ইন দ্য প্যাসেজ মেক্স ইউজ অফ হুইচ, এই জিনিসটাকে কি ইউজ করতেছি কিনা, গরম বাতাসটাকে বাড়ানোর টেন্ডেন্সিটা আছে কিনা, সেটা হচ্ছে কি যে ইম্পর্টেন্ট, যে এটা কি আসলে গরম বাতাস উপরের দিকে ওঠে এই টেন্ডেন্সিটাকে ব্যবহার করা হচ্ছে কিনা। দ্য টেন্ডেন্সি Right. অফ হট এয়ার টু রাইজ, না, এখানে হট এয়ারটাকে হট এয়ারের যে টেন্ডেন্সি অফ হট এয়ার ভাই টু গরম বাতাস উপরে ওঠে ঠান্ডা হুম বাতাস হুম নিচে নামে এই টেন্ডেন্সিটাকে ব্যবহার করা এই হচ্ছে আর কি। আচ্ছা, এই টেন্ডেন্সিটা ইউজ করা হচ্ছে কিনা এখানে। হ্যাঁ, সাইফ যেটা বলছে সেটা এক্স্যাক্টলি এটাই, যে দ্য টেন্ডেন্সি অফ হট এয়ার টু রাইজ, যে হট এয়ারের যে টেন্ডেন্সি আছে হচ্ছে গিয়ে যে রাইজ করার, উপরে উঠে যাওয়ার, এটাকে কি গ্রিন হাউসে ইউজ হয়েছে কিনা। অতর্ষি, ভাই গরম বাতাসটা তো ওইভাবে আসলে ইউজ হয় নাই মনে হয়, কারণ আসলে ওই যে গরম বাতাস লেয়ারটার ভিতরে যেটা গরম লেয়ারটার ভিতরে বাতাস হয়তো ইউজ হয়েছে, বাট গরম বাতাসের যে টেন্ডেন্সি আছে ওপরে ওঠা, উপরে হ্যাঁ রাইজ করার, সেইটাকে এটা কোনোভাবে ইউজ করা হয়েছে কিনা গ্রিন হাউসে। না, উপরে উঠে যেয়ে দেখো, তো ইউজ আচ্ছা হয় নাই। এবার আমরা একটু দেখি, একটু কোশ্চেন না দেখে আমরা এগুলো অপশন দেখি। প্রথমে বলছে হচ্ছে কি যে বাতাসের দিকে হচ্ছে কি যে প্রিভেলিং উইন্ডের দিকে হচ্ছে এই ফ্রন্ট ওয়ালটা থাকে, যেখানে হচ্ছে কি যে ময়েশ্চার করা হয় ট্রিকল ওয়াটার দিয়ে, এই জিনিসটাকে বাতাসটাকে ময়েশ্চার করা হয়, ঠিক আছে। দেন আসছে কি উপর থেকে গ্রিন লাইটটা পরে, গ্রিন লাইটের আলোটাকে আসতে দেয়, বাট হচ্ছে হিটটাকে হচ্ছে গিয়ে যে লেয়ারের মাঝখানে নিয়ে পিছনে নিয়ে যায়, এবং ওখানে তখন হচ্ছে গিয়ে যে ওই জিনিসটাকে ময়েশ্চার করার পরে হচ্ছে যে ডিস্টিল ওয়াটার হয়, এটাকে ইরিগেশনে কাজে লাগে। কিন্তু এটা হচ্ছে কি যে ব্যাপার। সো দেখো এখানে অপশনগুলো তোমরা একটু দেখো, যে প্রথম অপশনটা হচ্ছে দ্য টেন্ডেন্সি অফ হট এয়ার টু রাইজ, যে হট এয়ার যে টেন্ডেন্সি হচ্ছে গিয়ে যে রাইজ উপরে করা, উঠে যায়, এই হ্যাঁ। ব্যাপারটাকে এটাকে ইউজ করা হয়েছে কিনা। ডিরেকশনাল মুভমেন্ট অফ উইন্ডের যে ডিরেকশনাল মুভমেন্ট, এটাকে কোনোভাবে কাজে লাগানো হয়েছে কিনা, এবং দ্য টেম্পারেচার ডিফারেন্সিয়াল বিটুইন দ্য সি এন্ড দ্য ডেজার্ট, এটাকে কাজে লাগানো হয়েছে কিনা, এই জিনিসটা দেখা দরকার। এবার বলো কোনটা হইতে পারে। ভাই সেকেন্ড এবং থার্ডটা, কারণ ডিরেকশনাল মুভমেন্ট তো ইউজ করা হয়েছে যখন হচ্ছে বাতাসটা এসে কার্ডবোর্ডে লাগতেছে হুম তখন। আর টেম্পারেচার তো আলাদাই, কারণ টেম্পারেচার তো ডেজার্ট এবং দেখো, আচ্ছা, সো প্রথম তুমি বলতেছো হচ্ছে কি যে বি নাম্বারটা কাজে লাগছে, বি নাম্বারটা কাজে লাগছে, সেটা আমরা দেখতে পাচ্ছি এইটা এই কারণে যে বলছে যে ওরিয়েন্টেড, হ্যাঁ হ্যাঁ ওরিয়েন্টেড, ওইদিকে মুখ দেওয়া, প্রিভেলিং উইন্ড যেদিকে সেদিকে মুভ করা। সো বোঝা যাচ্ছে যে বাতাস যেদিকে সেদিকে মুভ করা। সো বাতাসের ডিরেকশনাল মুভমেন্টটা কি ইউজ করছে। সো হট ওয়াটার যাতে হচ্ছে ব্লো ইন হয়, এবং হচ্ছে কি যে এভাবে যাতে তোমাকে কি জানি বলে পরবর্তীতে ওইটাকে কুল করছে, ঠিক আছে। সো বাতাসের ডিরেকশনাল জিনিসটাকে খেয়াল রাখা হয়েছে এই বানানোর সময়, গ্রিন হাউসটা বানানোর সময়। আচ্ছা, পরবর্তী এ নাম্বারটা তুমি বলতেছো যে এই নাম্বারটা না এই কারণে যে গরম বাতাসের যে উপরে উঠার টেন্ডেন্সি, এটা এই প্রসেসটা বা এই ফিজিক্সটা কোনোভাবেই এই গ্রিন হাউস বানানোর ক্ষেত্রে এই জিনিসটাকে ব্যবহার করা হয়নি, সো এটা বাদ। এরপর হচ্ছে যে সি নাম্বারটাতে কি বলছে, টেম্পারেচার ডিফারেন্সিয়াল বিটুইন দ্য সি এন্ড দ্য ডেজার্ট। হুম গ্রিন হাউসের ক্ষেত্রে তো মানে টেম্পারেচার তো আলাদাই, কারণ ডেজার্টের টেম্পারেচার একরকম। কিভাবে বুঝলা যে ডেজার্ট টেম্পারেচার একরকম আর সি এর টেম্পারেচার আর একরকম, সেটা হচ্ছে যে ব্যাপার। এখানে বলতেছে দ্য টেম্পারেচার ডিফারেন্সিয়াল বিটুইন সি এন্ড ডেজার্ট, সি এবং ডেজার্টের মধ্যে যে টেম্পারেচার ডিফারেন্স আছে, এটা ইউজ এইটাকে হচ্ছে এইটা যে ন্যাচারাল যে এইটা স্টেট, এইটাকে কোনোভাবে এই গ্রিন হাউসে ইউজ করা হয়েছে কিনা। তো তোমাকে আগে দেখতে হবে যে সি এবং ডেজার্টের মধ্যে কি আসলে টেম্পারেচার ডিফারেন্সটা আছে কিনা।
ইউজ হয়েছে কিনা সেই জিনিসটা কিন্তু দেখতে হবে। সো তুমি একা আমাকে এবং এই জিনিসটা দেখো, কোশ্চেনটা আবার একটু বলি, কোশ্চেনটা কিন্তু ইনফার্ড কোশ্চেন। সো সরাসরি যে তুমি প্যাসেজে সব ইনফরমেশন পাবা ব্যাপারটা এরকম না, বাট লজিক্যালি তুমি হচ্ছে ডিডাক্ট করতে পারবো। সো দেখো, তুমি বলার চেষ্টা করো, অথবা তুমি আমার প্যাসেজটা দেখো, প্যাসেজটাও আছে উপরে। সো তুমি প্যাসেজ থেকে কোন প্যাসেজের কোন লাইনে, মানে প্যাসেজটার কোন লাইনে হচ্ছে কি যে অ্যাকচুয়ালি এটাকে তুমি ধরতে পারো যে হ্যাঁ এটা ইউজ হয়েছে, সেই জিনিসটাকে ইন্ডিকেট করার চেষ্টা করবো। অন্য কেউ বলতে চাইলে বলতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, ফার্স্ট লাইন যেমন হচ্ছে এটার ক্ষেত্রে একটু ইনফারেন্সটা বেশি করতে হবে। ফার্স্ট লাইনে হুম। হচ্ছে বলতেছে আপনাকে যদি কোনো ডেজার্টে আপনি এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চান, গ্রিন হাউস হুম। করতে চান, তাহলে অবশ্যই আপনার অ্যাক্সেস টু সি ওয়াটার লাগবে। তো ফার্স্ট অফ অল এখান থেকে আপনি চিন্তা করতে পারেন যে সি ওয়াটার থেকে হবে না। সেকেন্ড, বাকি যতগুলো সেন্টেন্স না, আছে, ফার্স্ট লাইনে বলা আছে হট ডেজার্ট, ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে, ডেজার্টটা হট এটা আমরা জানি। তারপরে অ্যাক্সেস টু হচ্ছে সি, গিয়ে যে সি সি ওয়াটারটা কি মানে কুল কিনা সেটা আমরা জানি না, বা ওইটা ডিফারেন্ট কিনা সেটা আমরা জানি না। তারপরে গো অন। আচ্ছা এর পরবর্তী যতটুকু জায়গা আছে এখানে কিন্তু পুরোটাই হচ্ছে এয়ার এর ফ্লো দেখাইছে, যে হচ্ছে এয়ার ফ্লো হচ্ছে, ফ্লোর কারণে বাকি যে ইনফ্রাস্ট্রাকচার বা যত মেকানিজম, এখন এখান থেকে আমি ইনফারেন্সটা করতে পারি না যে হচ্ছে হট ডেজার্টে যদি হচ্ছে আপনার এই ফ্লোটা হতে হয় তাহলে অবভিয়াসলি টেম্পারেচার ডিফারেন্স লাগবে, কারণ হচ্ছে এটা ছাড়া তো হচ্ছে একটা কি বলে ইকুইলিব্রিয়াম থাকতো, কখনোই এই ফ্লো হতো না, আপনি সিচুয়েশন ক্রিয়েট করতে পারতেন না। যেমন হচ্ছে এই যে আচ্ছা, আপনি এখানে তোমার আরেকটা লাইনও মনে হচ্ছে, সেটা হচ্ছে লাস্ট লাইনটা যদি আমি দেখি, দেয়ার দ্য এয়ার অ্যাবসর্বস মোর ময়েশ্চার which then condense on a metal wall cooled by the sea water. তো sea কুল বাই water দ্য সি, ওয়াটার দিয়ে water, কুল করতেছে। তার আগে হচ্ছে হ্যাঁ, কি আমি একটা লাইন করছি, 3 নাম্বার লাইনে দেখো, কুল বাই এ ট্রিকল অফ সি ওয়াটার পামিং, ঠিক আছে। সো সি ওয়াটার দিয়ে কুল করতেছে হট ডেজার্টের ইয়াটা। সো হ্যাঁ, ডেজার্টের সি সি এবং ডেজার্টের মধ্যে যে টেম্পারেচার ডিফারেন্স আছে সেটাকে ব্যবহার করছে। সো ইয়া, সিও হচ্ছে কি যে অ্যান্সার। এখানে আমার একটা কথা আছে, হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে শিওর। সি ওয়াটার এবং সি তো আসলে সেম না। সি ওয়াটার হচ্ছে জাস্ট পানি। এখন পানি তো যে কোনো পানি হইতে পারে, যেমন না, সি ওয়াটার মানে সি থেকে যে পানিটা আসছে, এটাই তো ইনফারেন্স। না, তুমি তোমার আর্গুমেন্টটা অবশ্যই বলো। সি ওয়াটার বলতে কি মানে একটা সি আচ্ছা, আসছে তাপমাত্রা সেটা সেখান থেকে কিন্তু ওয়াটারই বুঝাচ্ছেন। ডিফারেন্ট, তাই না? সো সেটাও কি মাথায় রাখার বিষয় আছে কিনা? কোনটা কোনটা, সি আর সি ওয়াটারের মধ্যে পার্থক্য? কেন তুমি পার্থক্য করতেছো সেটা হচ্ছে যে কথা। সি ওয়াটার তো সি থেকে আসতেছে। সি থেকে আসতেছে, সি ওয়াটার ইজ আ পার্ট অফ সি, কিন্তু সি কিন্তু তার সি মানে সি এর টেম্পারেচার কিন্তু অবশ্যই তার ওই উপরের যে বাতাস এবং আশেপাশের এরিয়ার যে টেম্পারেচার সেটা ইনক্লুডেড। সমুদ্র পাড়ের টেম্পারেচার এটা সমুদ্রের বাহিরে না। দেখো, তোমার হচ্ছে কি যে সি ওয়াটার যে ঠান্ডা বলতেছে, কোল বাই দ্য সি ওয়াটার মানে বোঝাচ্ছে যে সি ওয়াটার ঠান্ডা, তাই না? এখন এই সি ওয়াটারটা তুমি কোথা থেকে নিছো? সমুদ্র থেকেই তো নিছো, তাই না? সো সমুদ্র থেকে তুমি যদি যে ওয়াটারটা নিছো, এখন ওই ওয়াটারটা ঠান্ডা থাকা মানেই তো হচ্ছে যে তোমার ওই সিটা ঠান্ডা। আদারওয়াইজ সি ওয়াটার তো গরমই হওয়ার কথা। আমার কাছে যেটা মনে হয় ভাইয়া, যে ধরেন এই যে ফার্স্ট লাইনে যেখানে আপনার অ্যাক্সেস টু সি ওয়াটার লিখছে, যদি আপনি এখানে অ্যাক্সেস টু সিও লিখে তাও কোনো সমস্যা নেই। যেটা বুঝাতে চাচ্ছে একই জিনিসই মিন করতেছে আর কি। অ্যাক্সেস টু সি ওয়াটার আর অ্যাক্সেস টু সি কিন্তু সেম না। অ্যাক্সেস টু সি ওয়াটার মানে আমি সমুদ্রের পানি নিয়ে আসতে যদি পারি তাহলেই কাজ হবে, কিন্তু আমি যদি সমুদ্র, আর অ্যাক্সেস টু সি মানে সমুদ্রের কাছাকাছি হইতে হবে। হ্যাঁ, কিন্তু ভাই দুটো বাকি সেম না। পরবর্তী যতগুলা লাইন আছে সব কয়টা লাইনে যে হচ্ছে সি আপনার মানে ওয়াটার নিয়ে ব্যাখ্যাগুলা, কোথাও সি এটা নিয়ে বলতে তো কথা নাই কিন্তু। হ্যাঁ, এটা কোথাও বলতে সি তো এটাই বলা নাই। বুঝে, কিন্তু সি এটা বলতে তো ওয়াটারের সি যে ওয়াটারের একটা মেইন রিজন কিন্তু টেম্পারেচার না, সল্ট, ময়েস্ট, কি বলে, সি ওয়াটারের মানে মেইন ফিচার হচ্ছে ইটস সল্ট। সি ওয়াটার কিন্তু জেনারেল ওয়াটারের টেম্পারেচারের সাথেও কিন্তু মানে টেম্পারেচার ইজ নট দ্য
প্রাইম ফিচার অফ সি ওয়াটার। সি ওয়াটারের প্রাইম অবশ্যই, ফিচার সল্ট। বাট এখানে এখন সি ওয়াটার যে সল্ট ওইটার কোনো ব্যবহারের কথাটাই এখানে আসেনি। হ্যাঁ সেটা এখানে নাই, আসছে এই আমি যে সি জাস্ট ওয়াটার বলতেছি দিয়ে যে কুল করা হয়েছে। হ্যাঁ, আমি তোমার কথাটা বুঝছি, বাট কোশ্চেনটা এখানে দেখো যে কোশ্চেনটা 1 নাম্বার কোশ্চেন, মানে কোশ্চেন এইটাই হচ্ছে যে ইনফার্ড কোশ্চেন। সো ইনফার্ড কোশ্চেনের ক্ষেত্রে যেটা হয় যে তোমাকে লজিক্যালি ডিডাক্ট করতে হবে, মানে এখানে এখানে একটা থিন লাইন আছে অ্যাজাম্পশন এবং লজিক্যাল ডিডাকশনের মধ্যে। এই জিনিসটা হচ্ছে যে তোমার খুবই ক্রিটিক্যাল এবং ক্রিটিক্যাল রিজনিং এর মধ্যে পড়ে। ঠিক আছে, এই জন্য ইনফার্ড কোশ্চেন গুলা একটু টাফ হয়, যে তোমার ওই থিন লাইনটা তুমি করতে পারতেছো কিনা সেই জিনিসটা ইম্পর্টেন্ট, যে তুমি লজিক্যালি কোনটা তুমি ডিডাকশন করতে পারবে। এটা তোমার রিসার্চের সময় আসবে, ঠিক আছে, রিসার্চের সময় হ্যাঁ আসবে, যেটাকে হ্যাঁ তুমি কোন এখানে সময় তুমি লজিক্যালি রিজনিং করে ওকে ইটস এনাফ ফর মাই ডিসিশন, অথবা ইটস নট, আমি টু মাচ অ্যাজাম্পশন করতেছি। এই থিন লাইনটা বোঝাটা হচ্ছে যে রিসার্চে একটা মেইন ইম্পর্টেন্ট ইস্যু। এই কারণেই জিআরইটা অ্যাকচুয়ালি তোমার মাস্টার্স বা পিএইচডি এর ক্ষেত্রে ওরা এত বেশি ফোকাস করে এই কারণে। হ্যাঁ ভাইয়া, আমি এটার অ্যান্সার যে সি ইনক্লুড হবে এটা আমি জানি বা এটা বুঝতে পারছি। আমি জাস্ট সবাই যেহেতু সরাসরি না না সি না না, কে সি ওয়াটার ধরে আর্গুমেন্ট নিয়ে কথা আর্গুমেন্ট বলতেছে, এই জন্য আমি আর্গুমেন্ট আদার সাইড অফ আর্গুমেন্ট আসা, আর্গুমেন্টটা প্রেজেন্ট করলাম আর কি। আর্গুমেন্ট আসা অবশ্যই উচিত। যত আর্গুমেন্ট আসবে তত ক্রিটিক্যাল রিজনিং ডেভেলপ হবে, ইটস ফর শিওর। এবং যে কারো কোনো কোশ্চেন থাকলেই সবসময় অলওয়েজ বলবা, ঠিক আছে। আবার মানে হচ্ছে কি যে সোয়াইব হাত তুলছে আমি দেখিনি, ব্যাপারটা এরকম না। আর যে তর্কটা চলতেছে সেই তর্কটা শেষ হয়ে তোমার কাছে আসবো, সেটাই আমি বলতেছি যে তর্কটা অলওয়েজ আসা উচিত, ঠিক আছে। ক্রিটিক্যাল রিজনিং অলওয়েজ, ওই যে বিতর্ক বা ডিবেটিং কে এত বেশি প্রেফারেন্স দেওয়া হয় কেন, দেওয়া হয় এই কারণেই যে তোমার ওইটার মাধ্যমে ক্রিটিক্যাল রিজনিংটা, যুক্তি তর্কের মাধ্যমেই মানুষের ক্রিটিক্যাল রিজনিংটা হচ্ছে কি যে, বা রিজন করার যে ক্ষমতাটা সেটা বাড়ে। ঠিক আছে, সোয়াইব বলো যে কি বলতে চাচ্ছিলা তুমি। জি ভাই, আমি এ নাম্বার অপশনটা নিয়ে একটু কথা বলতাম। এখানে যে আপনি শিওর। কেটে দিলেন দ্য টেন্ডেন্সি অফ হট এয়ার টু রাইজ, এখানে একটা প্যাসেজের শেষের দিকে লাইন ছিল যে দিস হিটেড এয়ার ড্রন ডাউন ফ্রম দ্য রুফ। এই এতটুক সেকশনটা হচ্ছে যে উপর থেকে নিচে গরম বাতাসটা নিয়ে যাওয়া হচ্ছে। তো মানে এ নাম্বার অপশনটা ঠিক বিপরীত কথাটা এখানে আসছে। তো আচ্ছা আমার মনে আচ্ছা হয় আচ্ছা এইটা আচ্ছা, এইটা মানে মানে করে যে কেন এটা বাদ দিলাম বা কেন স্পেসিফাই, হ্যাঁ এটাকে কাউন্ট স্পেসিফাই করলাম করে, না। হ্যাঁ রাইট, যে স্পেসিফাই করে যে এই নাম্বারটা বাদ গেছে। হ্যাঁ আচ্ছা, এই এই এটাই। নাম্বারটা কেন বাদ গেছে? না না না, উল্টা হইলে যে বাদ যাবে ব্যাপারটা এরকম না। বাট ভেরি গুড অবজারভেশন যে মানে তুমি ওই সেন্টেন্সটাকে খেয়াল করছো। বাট হ্যাঁ জিনিসটা হচ্ছে কি যে মানে এরকম যে এটা এখানে, হচ্ছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা বলো। ভাই বলেন বলেন। না না না, মানে বলো, এই শিওর বলো। আচ্ছা, মানে দিস হিটেড এয়ার ড্রন ডাউন ফ্রম দ্য রুফ, জাস্ট এই এতটুকু কথার মাধ্যমে বোঝা যায় যে হিটেড এয়ার তো নিচে নিয়ে আসা হচ্ছে, তো উপরে নেওয়ার যে টেন্ডেন্সিটা সেটা তো এখানে কাজ করে। ভাইয়া এটা পার্থক্যটা মনে হয় হচ্ছে আর বেশি স্পেসিফাই টেন্ডেন্সি, করে দেয় যে এই নাম্বার অপশনটা হবে না, আই থিংক। অ্যাকচুয়ালি না, এই সেন্টেন্সের কারণে তুমি এই নাম্বারকে খারিজ করতে পারো না। কারণ আমি হচ্ছে সেটাই বলতে চাচ্ছিলাম। টেন্ডেন্সি মানে হচ্ছে ওর জেনারেল টেন্ডেন্সি, আর এইখানে হচ্ছে এই স্পেসিফিক কেসে তুমি আলাদাভাবে সাজায়া তার নিচে টানতেছো, সে কিন্তু নিজে থেকে নিচে আসছে না। হট এয়ার কিন্তু এক্স্যাক্টলি। রাইজ করে, হট এয়ার তো এটা নরমালি রাইজই সাইন্টিফিক্যালি করে, প্রুভেন। রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ কিন্তু সাইন্টিফিক্যালি প্রুভেন। এটাকে তুমি খারিজ করে রাইট দিতে রাইট। পারো না এই সেন্টেন্সের জন্য। আমি জোর করে ওরে নিচে নামাচ্ছি, ইটস নট হিজ ফল্ট আচ্ছা বা ইটস নট আচ্ছা ইটস ফল্ট, তাই না? আচ্ছা এটাকে খারিজ করা হচ্ছে এই কারণে যে এই পুরো প্রসেসের মধ্যে এই যে টেন্ডেন্সিটা এটাকে ব্যবহার করা হচ্ছে না। ঠিক আছে, এটা আচ্ছা। হচ্ছে মেইন রিজন, নট বিকজ অফ দিস সেন্টেন্স। এই সেন্টেন্সের মাধ্যমে কোনোভাবেই তুমি এটাকে খারিজ করতে পারো না আর কি। এটাই মেইন রিজন যে কারণে না সমতা মানে সাজিয়ে আলোচনা করা মানে নাই। এটা এটা অনেকটা স্পেসিফাই করে, কারণ কি আমি যে জোর করে নিচে নামাচ্ছি, তো এটা টেন্ডেন্সি যদি থাকেও যে উপরে উঠার, তো সেটা এখানে কাজ করছে না, সেটা বললাম আর কি। কিন্তু আমি বরঞ্চ জোর করে তুমি নিচে যদি জোর নামাচ্ছি। করাটাকে পয়েন্ট আউট করো তাহলে কিন্তু বলতে হচ্ছে যে টেন্ডেন্সি অফ হট এয়ারটা কিন্তু এটা প্রুভেন যে ও উপরে যেতে চাচ্ছে, আমি জোর করে নিচে নামাচ্ছি, হ্যাঁ ভাই এটাকে জোর তাই না? করে বলা কি ঠিক না হবে? আমার কাছে যেটা মনে হয় যে লেট উপরে মি সি যেটা লেট হয়, আমি এই লেট যেটা মি বলি ভাই কনক্লুড যে ইট। যে হচ্ছে আপনার উপরের যে জলীয় বাষ্পটা, সেই জলীয় বাষ্পটার ঘনত্ব হচ্ছে বেশি, নিচের জলীয় হুম বাষ্পটার ঘনত্ব কম। যার কারণে হুম ন্যাচারালি হচ্ছে উপরে থেকে সেই জলীয় বাষ্প মানে উচ্চ ঘনত্বের জলীয় বাষ্প আর নিম্ন ঘনত্বের জলীয় বাষ্প নিচের দিকে ন্যাচারাল ওয়েতেই চলে আসে।
আপনার ওই না, মানে ন্যাচারাল ওয়েতে আসে নাই, না, ন্যাচারাল ওয়েতে আসে নাই। ড্রন ডাউন মানে হচ্ছে কি যে নামানো। drawn down। এই আচ্ছা মানে জন্যই মানে সিস্টেমটা ভাবে ওদের ডিজাইন করা। কথাটা বল। হ্যাঁ, হ্যাঁ, এটা আর ড্রজ না, মানে অ্যাক্টিভ না, প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ, ওকে হ্যাঁ প্যাসিভ, হ্যাঁ আর হ্যাঁ সেটাই আর কি। বুঝতে পারছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমি বলতে যাচ্ছি, যে এখানে অপশন গুলো দেখো, তিনটা অপশনটাই কিন্তু মানে ফিজিক্স এর ব্যাপার, ঠিক আছে? যে হট এয়ারের টেন্ডেন্সি হচ্ছে গিয়ে রাইজ করতেছে, উইন্ডের ডিরেকশনাল মুভমেন্ট থাকে, এবং সি এবং ডেজার্টের মধ্যে টেম্পারেচার ডিফারেন্সটা থাকে, ঠিক আছে? এবং তুমি যদি সার্চ করো ইচ এন্ড এভরিথিং ইজ ট্রু, যদি গুগলে সার্চ করো। কিন্তু কোশ্চেনটা হচ্ছে ইট ক্যান বি ইনফার্ড দ্যাট দ্য প্রসেস ডিসক্রাইব ইন দ্য প্যাসেজ মেক ইউজ, দেখো আমি যেখানে মার্ক করে দেখছি সেই জিনিসগুলো খেয়াল করো সবসময়, ঠিক আছে? মেক ইউজ, যে এই যে ফিজিক্সের লস গুলো আছে এই জিনিসটাকে ইউজ করা হয়েছে কিনা এই গ্রিন হাউসে, ঠিক আছে? এখন যদি এরকম হইতো যে কোনোভাবে হট এয়ার যে রাইজ করতেছে, অটোমেটিক যে হট এয়ার রাইজ করে, এইটাকে কোনোভাবে এই গ্রিন হাউসের কাজে লাগাইছে, কিন্তু এইটাকে কোনোভাবে কাজে লাগায়নি। সো সাইফের কথা ঠিক যে হিটেড এয়ারটাকে হচ্ছে কি যে ড্রন ডাউন ফ্রম দ্য রুফ করছে দেখেই তুমি এটাকে খারিজ করে দিচ্ছ, ব্যাপারটা এরকম ঠিক না। যে মানে এটার কারণে ওটা খারিজ হয়নি, উল্টা কাজ করছে। বাট ওই ফিজিক্স যেটা হট এয়ারের যে ফিজিক্সটা ওইটাকে খারিজ করে দিচ্ছে না, বরঞ্চ তুমি এটা বলতে পারো যে হ্যাঁ ওই লাইনটা দিয়ে আমি বুঝতে পারতেছি যে, বা আমি এটা তো কোথাও দেখি নাই, বরঞ্চ আমি এটার উল্টা কাজটা দেখছি, যে ওরা নামাই নিয়ে আসতেছে, ওইটা যে উঠে যাচ্ছে ওইটার কোনো ব্যবহার এখানে করে না, এখানে বরঞ্চ আমার উঠে গেলে হবে না, আমার ওইটাকে নামাইতে হবে। সো ওই ফিজিক্সটাকে এখানে কাজে লাগানো হয়নি, মেক ইউজ হয়নি, ঠিক আছে? সো এই ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এটা, বাট উইন্ডের যে ডিরেকশনাল মুভমেন্ট আছে সেটার ব্যবহার আছে, সি এবং ডেজার্টের মধ্যে যে টেম্পারেচার ডিফারেন্স আছে এটাকেও গ্রিন হাউসে কোনো না কোনো ভাবে কাজে লাগাইছে। সো কথা হচ্ছে যে এই যে তিনটা ফিজিক্স আছে এই তিনটা ফিজিক্সের মধ্যে কোন দুইটাকে হচ্ছে গিয়ে যে এই গ্রিন হাউসের প্রক্রিয়াতে কাজে লাগাইছে, সেটা হচ্ছে যে কোশ্চেন, ঠিক আছে? না এরকম আর্গুমেন্ট হওয়াটা ভালো, ঠিক আছে? আস্তে আস্তে হচ্ছে তাহলে হচ্ছে কি যে আমাদের ইয়াগুলাটা আস্তে আস্তে ডেভেলপ হবে। ব্যাপারটা হচ্ছে কি যে ভার্বালের যে জিনিসগুলা, একে তো এখানে সায়েন্সের ইয়া থাকে, আর্টস এর ইয়া থাকে, লিটারেচার ইয়া থাকে, যে জিনিসটা আরেকটু কঠিন করে দেয়, যে সাবজেক্টের লোক না তার জন্য এটা টাফ হয়ে যায়। বাট ইংলিশ প্রপারলি বুঝতে পারলে এটা আস্তে আস্তে হচ্ছে কি যে এই ইয়াটা হচ্ছে কি যে মিনিমাইজ করা যায়। এটাই হচ্ছে ব্যাপার, যে আর সময়ের সাথে সাথে হচ্ছে কি যে রিজনিংটা বাড়বে, বা তোমাদের কোশ্চেনের প্যাটার্নটা বা কোশ্চেনটাতে অ্যাকচুয়ালি কি বলতেছে সেই জিনিসটাও বোঝাটা বাড়বে, ঠিক আছে? এটা নিয়ে ওয়ারি হওয়ার কিছু নেই, বাট আস্তে আস্তে বাড়বে। আচ্ছা, আর সাইফের আমার মনে হয় জিআরই দেওয়া উচিত, তোমার ভালো করা খুব ভালো, তুমি খুবই মানে তুমি অনেক ভালো করবে ইনশাআল্লাহ। সাহেব ভাই চলেন অগাস্টে পরীক্ষা দিয়ে দিই, আপনি দিলে আমরা কনফিডেন্স পাবো। আমিও দিব, চলো। আমি ভার্বাল তো ভাই পারবো ইনশাল্লাহ, কিন্তু আমার ম্যাথের কি হবে? ভাই আপনি ম্যাথও তুমি ম্যাথেও ভালো বস ভাই, পারো, অল্প আজ এর কথা বললে না। অল্প কয়েকদিন পড়লেই হয়ে যাবে। না আমিও কিন্তু অগাস্টে দিব, ঠিক আছে? আমিও ইনশাআল্লাহ অগাস্টে পরীক্ষা দিব, ঠিক আছে? আবার সো লেটস চলো একসাথে করি, ঠিক আছে? হ্যাঁ ভাই আচ্ছা চলেন ভাই, দিয়ে ঠিক দিই। আছে। আপনি তাহলে কয়দিন বাংলাদেশে একটু বাংলা হ্যাঁ, হ্যাঁ বাংলাদেশে বাংলাদেশে এসে তো আমি আবার প্র্যাকটিস করবোই আমার মতো, ঠিক আছে? যারা আগ্রহী আছে একসাথে বসে হচ্ছে কি যে মানে কি জানি বলে ডিসকাশন করা যাবে। ওকে ফাইন। সো 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারটাতে বলছে, 4 নাম্বারের কোশ্চেনটা এটাও ইনফার্ট কোশ্চেন, ঠিক আছে? এন্ড দ্যাট দ্য গ্রিন হাউস রুফ ইজ ডিজাইন টু অ্যালাউ ফর হুইচ অফ দ্য ফলোইং, যে গ্রিন হাউসের রুফটা এখন সব বাদ, সামনের ওয়াল পিছনের ওয়ালের কাজ বাদ, জাস্ট রুফের যে ডিজাইনটা করছে সেই জিনিসটা কি অ্যালাউ করছে, এই ব্যাপারটা আমরা কি ইনফার্ট করতে পারি। ইনফার্ট কি অ্যাগেইন যেটা ডিরেক্টলি হয়তো আমি প্যাসেজ থেকে পাচ্ছি না, বাট লজিক্যালি ডিডাক্ট করব যেটা 100% ট্রু হবে। আমি যদি কোনো কিছু লজিক্যালি ডিডাক্ট করি সেটা 100% ট্রু হইতে হবে, আদারওয়াইজ ট্রু এটা অ্যাজাম্পশনে পরিণত হয়ে যাবে, অর প্রিজাম্পশন। আচ্ছা, সো দেখি এখানে কি কি বলছে।
ইট ক্যান বি ইনফার্ড ফ্রম দ্য, আচ্ছা এটাকে একটু ছোট করি দেখি, ছোট করলে, হ্যাঁ ছোট করলে প্যাসেজ আর এটা দুটো একসাথে আসে। ঠিক আছে, সো দেখি আমি এখানে কি বলছে, ইট ক্যান বি ইনফার, আচ্ছা হলো অপশন এ তে কি বলছে তোমরা বলবা, আমি আস্তে আস্তে জাস্ট অপশন গুলাকে কি বলছে সেটা আমি ব্যাখ্যা করে দিই, তোমরা জাস্ট অ্যান্সার বলবো যে কোনটা অ্যান্সার হবে এবং কেন অ্যান্সার হবে। আচ্ছা স্টিল এটা আমরা দেখতেছি এটা মাল্টিপল অ্যান্সার হওয়ার অপশন আছে। সো প্রথমটা বলছে হচ্ছে দ্য অ্যাভয়েডেন্স অফ ইন্টেন্স সোলার হিট ইনসাইড দ্য গ্রিন হাউস। সোলার হিটের যে ইন্টেন্সিটি আছে এটাকে অ্যাভয়েড করার জন্য গ্রিন হাউসের ভিতরে যাতে এটা না আসতে পারে আর কি, ঠিক আছে, এই ভিতরে যাতে এটা না আসে সেটা অ্যাভয়েড করার জন্য। ওকে, দুই বিতে বলছে কি, বিতে বলছে হ্যাঁ বিতে বলছে, একটু দাঁড়াও, বিতে বলছে দ্য এন্ট্রি অফ সানলাইট ইনটু দ্য গ্রিন হাউস টু মেক দ্য প্ল্যান্টস গ্রো। সানলাইটকে এন্ট্রি করতে দিচ্ছে গ্রিন হাউসের ভিতরে যাতে প্ল্যান্ট গ্রো হয়। এবং সি নাম্বারটা বলছে দ্য মিক্সচার অফ হিটেড এয়ার উইথ গ্রিন হাউস এয়ার টু ইনহ্যান্স দ্য কালেকশন অফ ময়েশ্চার। কোনটা ট্রু, কোনটা রাইট হবে এবং কোনটা রং হবে? যে কেউ বলতে পারো। এ এবং বি ট্রু হবে, সি হবে না। আচ্ছা ছাড়কে আচ্ছা, আর কারো ডিফারেন্ট মতামত? ভাই আমার মনে হয় এ এন্ড সি হবে, এ এন্ড সি হবে। আচ্ছা কারণ আচ্ছা আমি জানি যে গ্রিন হাউসটা মেইনলি প্ল্যান্ট গ্রো করে, বাট এখানে তো মেইন উদ্দেশ্যটা ছিল হচ্ছে আপনার জেনারেট করা ফ্রেশ ওয়াটার এন্ড কুল এয়ারকে। হ্যাঁ, হয়তো প্ল্যান্টের না মাধ্যমে না এটা না হচ্ছে, বাট না, কি বলতেছে প্ল্যান্টটা এই যে আমাদের প্ল্যান্ট ফোকাস গ্রো, না। এই যে টু এক্সেলারেট প্ল্যান্ট গ্রোথ, আচ্ছা, schools, দেখছো yeah, এই right. যে যে পাঁচটা হচ্ছে হ্যাঁ কি যে আমার আমি, তো মনে হচ্ছে স্যার তিনটাই হবে ভাই। আচ্ছা আমাদের আইএলটিএস ইনস্ট্রাক্টর বলে দিয়েছে যে তিনটা হবে, তাহলে এখন আমি কিভাবে না করতে আমি পারি? বলতেছি ভাই, জিলানি বলতেছি তো, সাইদ ভাই এখনো ইন্টারভেনশন করে নাই। না না ভাই মানে আমি এই ইন্টারভিউ সেটাই করতে বলতেছি। চাই তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা তুমি এখানে সাইভ ব্যাখ্যা করো। আচ্ছা প্রথমটা যেটা এভিডেন্স অফ ইন্টেন্স সোলার হিট ইনসাইড দ্য গ্রিন হাউস, এটা এভিডেন্ট, সবাই বলতেছে এটা হবে, তাহলে এটা নিয়ে তো আলোচনার কিছু নাই, সবাই বুঝতে পারছে। হুম, দুই ওই যে নাম্বারটা হচ্ছে প্রথম হুম, লেয়ার দুটা দুটা ডাবল কোটেড এর মধ্যে যে ইয়াটাকে হচ্ছে কি যে এই যে কি জানি বলে, হিটটাকে ওইটা আটকায় কোথায় ফেলে, গেল? হ্যাঁ আল্ট্রাভায়োলেট না 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 না, আটকায় ফেলেন না, আল্ট্রাভায়োলেট বাইর ইয়াটাকে করে হচ্ছে দেয়। কি যে রিফ্লেক্ট করে দেয়, রিফ্লেক্ট করে দেয়। হ্যাঁ হ্যাঁ, রিফ্লেক্ট ইনফ্রারেড Inner layer লাইট, reflect infrared light outward, allows the ভিজিবল visible সানলাইট sunlight ইন। in but trap solar heat, solar heat টাকে হ্যাঁ ট্র্যাপ করে ফেলে, সো ইন্টেন্স হ্যাঁ, সোলার হিট যাতে ভিতরে না ঢুকে। তার মানে ওকে, বি নাম্বার যেটা, সেটা হচ্ছে দ্য এন্ট্রি এখানে অফ কিন্তু সোলার পুরা হিট ইনটু, প্যাসেজে একটু একটু ইন্টারফেয়ার করি, এই প্যাসেজে কিন্তু কোথাও বলে নাই যে অ্যাভয়েড করতেছে, বাট স্ট্রাকচারেই বোঝা যাচ্ছে যে ওটাকে ঢুকতে দিচ্ছে না, সো তার মানে অ্যাভয়েড করতেছে, সো এইটুকুই হচ্ছে ইনফার করো এখানে। ওকে দেন সাইড। আচ্ছা the entry of sunlight allows visible sunlight but traps solar heat between two layers। আচ্ছা এখানে মানে আমার পয়েন্ট হচ্ছে এন্ট্রি অফ সানলাইট এটা কিন্তু 100% আছে, হ্যাঁ মানে এটা তো দিচ্ছে যে entry of allows visible sunlight, কিন্তু এইটা কি প্ল্যান্ট গ্রো করতে হেল্প করে কিনা এটা কিন্তু সরাসরি পোস্টে মানে সরাসরি এখানে কোথাও বলা নাই। তবে আমরা কই যেন ওই সেকশনটা সবুজ কালারে আছে যে এক্সিলারেট প্ল্যান্ট গ্রোথ, বাট ওইটা বলে নাই যে অ্যাক্সেলারেট প্লেট সানলাইটটা ওটা হচ্ছে কিন্তু যে হ্যাঁ হিউমিডিফাইড সানলাইট এয়ারের করতেছে জন্য, সেটা বলে নাই, হ্যাঁ এয়ার করতেছে হ্যাঁ, এক্সিলারেটটা। হ্যাঁ, সেটাই এবং এখানে কোথাও এটা বলা নাই যে সানলাইটটা হচ্ছে প্ল্যান্ট গ্রো করে, বাট জেনারেল সায়েন্সে আমরা জানি যে লাইট, হ্যাঁ কি জানি লাইটের সূর্যের আলো হচ্ছে প্ল্যান্ট গ্রোতে করে, সো হেল্প ইটস করে, ওইটা হ্যাঁ ইনফার ইটস এ করা যাইতে ইনফার্ড। পারে। হ্যাঁ হ্যাঁ এটা লজিক্যালি ইনফার্ড করা যায়। হ্যাঁ সেটাই। আচ্ছা লাস্ট একটা বলছে দ্য মিক্সচার অফ হিটেড এয়ার উইথ গ্রিন হাউস এয়ার টু এনহ্যান্স দ্য কালেকশন অফ ময়েশ্চার। আচ্ছা এখানে ছাদের কারণে এই যে দ্য হিট দিস হিটেড এয়ার ড্রন ডাউন ফ্রম দ্য রুফ ছাড়া তো এটা ডাউন ইয়েস করাইতে পারতো না, এক্স্যাক্টলি, তার এটা মানে হচ্ছে গিয়ে যে অবশ্যই অনেকে হয়তো মিস করে ফেলে। হ্যাঁ
তার মানে সো অবশ্যই এই যে রুফটাকে সে নামাচ্ছে। প্যাসেজের যে রেড লাইনে যেটা আমরা দিয়ে রাখছি সেটা, হ্যাঁ সাইফ ব্যাখ্যা করো। হুম। তো এখানে বলা আছে this heated air drawn down from the roof then mixes with the greenhouse air as it reaches a second seawater moistened cardboard। তার মানে এটাকে ময়েশ্চার করা হচ্ছে। হ্যাঁ, ওই যে ময়েশ্চার জিনিসটা কিন্তু আমরা হুম পাচ্ছি ডিফারেন্ট ফর্মে শব্দটা, বাট পাওয়া যাচ্ছে। তার মানে সি হুম নাম্বারটাও হবে এক্ষেত্রে তিনটে, মানে জিলানি যেটা বলছে যে হ্যাঁ তিনটে। হিটেড এয়ার যে মিক্সচারটা ওইটাকে হচ্ছে কি যে ময়েশ্চার করে, কালেকশন অফ ময়েশ্চার করে হচ্ছে যে ইয়া করতেছে, মানে ময়েশ্চারটাকে ইনহ্যান্স করার জন্য ওই মিক্সচার অফ হিটেড এয়ারটাকে হচ্ছে কি ইউজ করতেছে। হ্যাঁ সো সেটাই। ইয়া এটাও হবে, এক্স্যাক্টলি সিও হবে। সো এখানে অ্যান্সার আসলে তিনটাই। ওকে, আমরা কি আর প্যাসেজ করবো না আজকে এখানে ক্ষান্ত দিব? সবার কি মতামত? হ্যাঁ ভাই, করেন করেন, আজকে ভালো করতে লাগছে। মজা লাগতেছে ভাই, তাড়াতাড়ি করে ফেলে নেবে। আচ্ছা ঠিক আছে, সো তাহলে জিলানি হচ্ছে যে প্যাসেজটা পড়ো। আচ্ছা জিলানি না, দেখি এবার একটু সাইফ করো তো, একদিন দেখি সাইফ পুরোটা করো যেখানে আমি কোনো ইন্টারফেয়ার করবো না ইনশাআল্লাহ। হ্যাঁ, জানি আমাকে না এটা 30 আমার পক্ষে সেকেন্ড সম্ভব দিতে হবে, কিনা। আমি আসতেছি একটু। আচ্ছা আচ্ছা ওকে। অ্যাকচুয়ালি সাইফ হচ্ছে গিয়ে যে এখানে সবার থেকে ভার্বালে আসল, মানে মানে আমার পক্ষেও সাইফকে বিট করা সম্ভব না আই গেস। ওর মানে প্র্যাকটিস বলো আর যাই মানে অনেক আগে থেকে পড়তেছে, লেখালেখি এগুলো তো অনেক আগে থেকে আছে, এই জিনিস অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, ব্যাক। আচ্ছা, many critics of Emily Bronte's novel Wuthering Heights see its second part as a counterpoint that comments on, if it does not reverse, the first part, where a romantic reading receives more confirmation. Okay. Well, Emily Bronte বিখ্যাত ইংরেজি লেখক, উদারিং হার্টস তার বিখ্যাত নভেল। এটা দুইটা মেজর পার্টে ভাগ করা হয়। তার বলা হচ্ছে যে সেকেন্ড পার্টটা তার ফার্স্ট পার্টের উপর কমেন্ট করে, একদম যদি রিভার্স মানে উল্টায় নাও ফেলে, অ্যাট লিস্ট ওইটার উপর কিছু অতিরিক্ত ইনফরমেশন দেয়, বা একটু মানে সম্পূর্ণ ভিন্ন মত না হলেও কিছুটা ভিন্ন মত প্রকাশ করে। where a romantic reading receives more confirmation, যেখানে রোমান্টিক রিডিং মানে হচ্ছে, রোমান্টিক শব্দটা দুইটা মিনিং আছে। একটা হচ্ছে জেনারেল যে রোম্যান্স, রোমান্টিক শব্দ সেটাই, মানে আমরা যেটা বুঝি এটাই। এছাড়া লিটারেচারে রোমান্টিক বলতে একটা মুভমেন্ট আছে, সেটা হচ্ছে 1800 সাল থেকে 1850 সাল পর্যন্ত মোটামুটি চলছিল। খুব বড়সড় একটা মুভমেন্ট ছিল, যেখানে সেন্টিমেন্ট এবং ফিলিং কে খুব বেশি পাত্তা দেওয়া হচ্ছিল। বিশেষ করে ওই ওয়ার্ল্ড ওয়ার টুর পরে এটা খুব, সরি ওয়ার্ল্ড ওয়ার ওয়ান এর আগ পর্যন্ত এটা খুব চলছিল। হুম। আচ্ছা, সেখানে এই রোমান্টিক রিডিংটা দুই ভাবে দেওয়া যায়। একটা হচ্ছে রোমান্টিক ক্রিটিক যারা আছে তাদের একটা রিডিং, আর একটা হচ্ছে জেনারেল যে কোনো রিডিং, এটাকে রোমান্টিক স্পেকটেকল থেকে দেখা। আচ্ছা, আমি মনে হয় বেশি কমপ্লেক্স করছি, আচ্ছা শুধু মিনিং এ যাই। না না, সো এখানে বলো যে রোমান্টিক রিডিংটা অ্যাকচুয়ালি না, ব্যাকগ্রাউন্ড কিন্তু ইম্পর্টেন্ট হয়, মানে এটা হয়তো তোমার এই প্যাসেজের জন্য না, বাট গ্র্যাজুয়ালি অ্যাজ এ রিডার হিসেবে ইমপ্রুভ করতে হলে মানে ওই জিনিসগুলো জানার দরকার আছে। সো তুমি আমাকে বলো, যেটাকে হয়তো একটু হয়তো তোমার থেকে ভালো করে বোঝা যায়নি, সেটা হচ্ছে রোমান্টিক রিডিংটা এটা কোথায়, সেকেন্ড পার্টে না ফার্স্ট পার্টে? রোমান্টিক রিডিংটা সেকেন্ড পার্টে, মানে সরি না ফার্স্ট পার্টে এটা হচ্ছে হ্যাঁ মোর মোর রিসিভ করা হচ্ছে। সেকেন্ড পার্টে এখানে ডিফারেন্ট টাইপের কমেন্ট করা হচ্ছে। হুম কাউন্টার পয়েন্ট করা হয়েছে অ্যাকচুয়ালি, মানে সেকেন্ড পার্টে হচ্ছে গিয়ে যে ফার্স্ট পার্টে কমেন্ট অন, মানে এখানে প্যাসেজটা যদি এভাবে পড়ি আমরা, মেনি ক্রিটিক্স অফ ড্যাশ সি ইটস সেকেন্ড পার্ট অ্যাজ এ কাউন্টার কাউন্টার পয়েন্ট পয়েন্ট। অফ দ্যাট কমেন্টস অন দ্য ফার্স্ট পার্ট। ঠিক আছে, পরবর্তী ওই দুটা মাঝখানে হচ্ছে কি যে যে একটা ফ্রেজাল সেন্টেন্স নিয়ে আসছে যে ইফ ইট ডাজ নট রিজার্ভ, সরি রিভার্স, যে কাউন্টার পয়েন্ট করতেছে বাট সম্পূর্ণ উল্টায় দেয় নাই। আর ফার্স্ট পার্টের পরে যে ফ্রেজাল সেন্টেন্সটা কথা আসছে শুনতে ওখান পাচ্ছি দিয়ে না। ফার্স্ট হ্যাঁ,
ফার্স্ট পার্টটাকে জাস্ট হ্যালো হচ্ছে ডিসক্রাইব করছে। হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ না? হ্যালো জিলানি, শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ ভাইয়া, আমি তো শুনতেছি স্পষ্ট। সাইফ ভাই হ্যালো শোনা যাচ্ছে। হ্যাঁ, সাইফের কথা আমি শুনতে পাচ্ছি, কিন্তু খুব সম্ভবত সাইফ আমার কথা শুনতে পাচ্ছি না। আর নেটওয়ার্ক প্রবলেম হলে এরকম হয় অনেক সময়। সো আমরা একটু ওয়েট করি। সাইফ মনে হয়, হ্যাঁ সাইফ, আমি তোমার আমার কথা শুনতে পাচ্ছ এখন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, মাঝখানে কথা শুনতে পাচ্ছিলাম না, এই জন্য রিকানেক্ট করলাম। হুম। আচ্ছা ঠিক আছে, সো আমি এখানে হচ্ছে গিয়ে যে আরেকটু একবার দেখাই। কারণ সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে যে আমাদের এখনো হয়তো অনেকের বুঝে আসে না আর কি। সো যেটা দেখি যে প্যাসেজটা যদি পড়ে দেখি, যে এইটা আর এইটাকে বাদ দিয়ে এইটা বাদ দিয়ে হচ্ছে যে মেইন সেন্টেন্সটা, যে ওই বইয়ের যে ক্রিটিক্স মানে হচ্ছে যারা ওটার উপরে কমেন্ট করে, সমালোচনা করে, তারা ওই বইয়ের সেকেন্ড পার্টটাকে কাউন্টার পয়েন্ট হিসেবে দেখছে, যেটা কিনা কমেন্ট করতেছে ফার্স্ট পার্টের উপরে। দ্যাটস ইট। মাঝখানে ফ্রেজাল সেন্টেন্স দিয়ে বোঝাচ্ছে যে এটা সম্পূর্ণ উল্টায় দেয় নাই। আর সেকেন্ড যেটা ফ্রেজাল ভার্বটা, সরি সেন্টেন্সটা, সেটা অ্যাকচুয়ালি ফার্স্ট পার্টের পরে কমা দিয়ে আসছে, যেহেতু তার মানে ওই নাউনটাকে, ওই ফার্স্ট পার্টটাকে অ্যাকচুয়ালি ডিসক্রাইব করতেছে। হ্যাঁ, তারপর বলবো। পরের সেন্টেন্সে যে seeing the two parts as a whole is encouraged by the novel's sophisticated structure revealed in its complex use of narrators and time shifts. আচ্ছা, এই যে দুইটা পার্ট আছে, এই দুইটা পার্টকে এক করে দেখা মানে একসাথে দেখলে তো তোমার নেটটা আবার চলে গেছে। sophisticated স্ট্রাকচার আছে, সেটা নভেলের খুবই হুম। হাই কোয়ালিটির একটা স্ট্রাকচার আছে, সেটা সেই স্ট্রাকচারটা আমরা কিভাবে পাচ্ছি? রিভিলড ইন ইটস কমপ্লেক্স ইউজ অফ ন্যারেটরস এন্ড টাইম শিফটস। ন্যারেটর মানে হচ্ছে গল্পটা যে বলছে, এবং টাইম শিফট মানে গল্পের যে সময়টা, এই মুহূর্তে যে কথাটা বলা হচ্ছে এটা কোন সময়ে ঘটছে সেইটার, এই দুইটার খুবই যেহেতু কমপ্লেক্স ভাবে ব্যবহার করা হয়েছে, ধরে নেওয়া হচ্ছে বা বলা হয়ে থাকে এটা ওয়ান অফ দ্য বেস্ট সফিস্টিকেটেড স্ট্রাকচার ওয়ালা নোভেল ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে। তো এটা পুরোটাকে একত্রে দেখাটাকে এনকারেজ করছে। কে করছে এটা বলা নাই, বাট করছে। ও না, সরি, বলা আছে বাই দ্য না না নোভেল না, স্ট্রাকচার। স্ট্রাকচার স্ট্রাকচারটা এনকারেজ করছে যে এইটাকে এক করে দেখা উচিত। হ্যাঁ, এটাকে একসাথে দেখা করার জন্য। Yeah. Granted that the presence of these elements need not argue for an authorial awareness কি of একটা novelistic কথা বলতে পারি? বলো। আমি হচ্ছে এই যে সফিস্টিকেটেড স্ট্রাকচার, এটার মানেটা বুঝলাম না। আচ্ছা, সফিস্টিকেট মানে সফিস্টিকেটেড শব্দটার অর্থ তো হচ্ছে আমরা বলতে পারি যে অভিজাত। খুবই, হ্যাঁ, বিখ্যাত বা অভিজাত কিছু একটা। অ্যাকচুয়ালি অভিজাত শব্দটা খুবই পারফেক্টলি যায় যে কোনো কালচারে বা যে কোনো কিছুর ক্ষেত্রে। খুবই অভিজাত, খুবই উচ্চ মার্গীয় যে কোনো কিছুকে সফিস্টিকেটেড বলা হয় সাধারণত। তো এটা হচ্ছে খুবই উচ্চ মার্গীয় কাঠামো এই নভেলটাতে আছে। সেই কাঠামোটা আমরা কেমনে বুঝতে পারি? সেটা হচ্ছে এটার ন্যারেটর এবং টাইম শিফটের ব্যবহারটা অনেক কমপ্লেক্স। একবার পড়লে অনেক সময় বোঝা যায় না কে কোন সময় কোন কথা বলতেছে। এটা একটু কয়েকবার পরে বুঝতে হইতে পারে অনেকের। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। Granted that the presence of these elements need not argue for an Which authorial element? এই যে কমপ্লেক্স স্ট্রাকচার। হ্যাঁ, না, আমি এই কথাগুলো এই কারণে complex না। বলতেছি, তুমি তো এইসব পড়ে অভ্যস্ত, তুমি ধরতে পারতেছো। বাট ও মানে, তো ওরা যারা আছে বা পরবর্তীতে ইউটিউবে যখন দিব, ওরা এটার মানে ন্যারেশনটা হচ্ছে গিয়ে যে মানে ধরে ধরে আগাতে পারতেছি কিনা, এই জন্য হচ্ছে যে আমি বারবার হচ্ছে গিয়ে যে একটু জানি বাম হাত ঢুকাই আর কি। আমি আছে, ওই যাই যে হোক, সরি। হ্যাঁ, sure, আমি ওই যে সেন্টেন্সটা পুরো পড়ে তারপরে ভাগ ভাগ করে পড়তে ওকে ওকে, স্বচ্ছন্দ আচ্ছা, বোধ ওকে করি আর ওকে কি। ওকে, না ঠিক আছে, সবারই আলাদা স্টাইল আছে। অথরিয়াল আই এম অ্যাওয়ারনেস সরি। অফ
compared to that of Henry James, আচ্ছা Henry James, their presence does encourage it. Attempts to unify the novel's heterogeneous parts. Nice. Okay. আচ্ছা, গ্র্যান্টেড দ্যাট এটা দিয়ে বোঝা যাচ্ছে যে একটা আর্গুমেন্ট মানে প্রেজেন্ট করা হবে, প্রথমে একটা স্টেটমেন্ট প্রেজেন্ট করা হবে এবং তারপরে তার ভিন্ন একটা মত দেওয়া হবে। এটা হচ্ছে একটা রেয়ার, কিন্তু খুবই রেয়ার ঠিক না, মানে আমরা কম দেখি, কিন্তু এটা খুবই হাই কোয়ালিটির একটা রিভার্সাল। তো granted that the presence of these elements actually reversal না, এটা হচ্ছে মানে লজিক প্রেজেন্ট করে আর কি। Granted that the presence of these elements, এখানে এই যে এলিমেন্ট গুলো উপস্থিত আছে, কোন এলিমেন্ট গুলা এই sophisticated যে স্ট্রাকচার অর্থাৎ কমপ্লেক্স ইউজ অফ ন্যারেটরস এবং টাইম শিফট, এই এলিমেন্টটা need not argue for an authorial awareness of novelistic construction। আচ্ছা, এটার মানে এটা ম্যান্ডেটরি না যে এটা আছে মানেই যিনি লিখছেন, যে অথর এমিলি ব্রন্টি, উনি এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালোভাবে জানতেন। হ্যাঁ, যেমনটা আমরা হেনরি জেমসের সাথে কম্পেয়ার করতে পারি। মানে হেনরি জেমসকে বলা হয়ে থাকে উনি হচ্ছে এই কনস্ট্রাকশন গুলো খুব ভালো জানতেন। তো যদিও এই প্রেজেন্স মানে আমরা ধরে নিতে পারি যে এই গুলা থাকা মানেই উনি যে খুব জানতেন এরকম না। যেমন শেক্সপিয়ারের ক্ষেত্রে বলা হয়ে থাকে শেক্সপিয়ার এত বড় বড় জিনিস লিখে ফেলছে, মোস্ট অফ দ্য মানে আমরা তাকে পড়াশোনা করি কিন্তু সে নিজেই জানতো না ও কি করতেছে। তো এরকমটা অনেক অথরের ক্ষেত্রে হয়ে থাকে, তারা অনেক ভালো জিনিস বানায় ফেলে কিন্তু এটা যে এই স্ট্রাকচার ফলো করতেছে এটা নিজেও বুঝে না প্রথম প্রথম। হ্যাঁ, তো স্ট্রাকচার মানে এই ধরনের এলিমেন্টস বা স্ট্রাকচার থাকা মানেই এটা নেসেসারি না যে উনি এই এই বিষয়গুলা জানতেন, বা জেনে হয়তো জানতেন কিন্তু এই জিনিসগুলাকে অ্যাপ্লাই করা হবে এটা ভেবে নিয়ে অ্যাপ্লাই করছে, সেটা নাও হইতে পারে। আচ্ছা, their presence does encourage attempts to unify the novel's heterogeneous parts. এই heterogeneous মানে হচ্ছে বহুমত। তো এই নভেলে ভিন্ন ভিন্ন টাইপের অনেকগুলা পার্ট আছে। বিশেষ করে আমরা শুনতে মানে শুরুতেই বলা আছে দুইটা পার্ট আছে, একটা দুই রকম, হ্যাঁ, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট। তো देयर প্রেজেন্স ডাজ একটা আরেকটা বিপরীত, মানে নট নেসেসারিলি যে পুরোপুরি বিপরীত, মানে হোমোজেনিয়াস না আর কি, একসাথে যায় না। হ্যাঁ, একরকম না, ভিন্ন রকম। তো এই ভিন্ন রকম যে পার্ট গুলো আছে এটাকে অ্যাটেম্প্ট মানে এটাকে একত্রিতকরণের একটা প্রয়াস আছে বলে মনে করা হয়। হ্যাঁ, না, এটা অ্যাকচুয়ালি দেয়ার প্রেজেন্স, ওই কাদের প্রেজেন্স, ওই কমপ্লেক্স ইউজ অফ এলিমেন্ট গুলার প্রেজেন্স। নেটওয়ার্কস এবং টাইম শিফটস, ওই যে সফিস্টিকেটেড স্ট্রাকচার, ওইটার প্রেজেন্স হচ্ছে গিয়ে যে এনকারেজ করে টু অ্যাটেম্পটস টু ইউনিফাই, ওই অ্যাটেম্পটটা নেওয়া, সো ওই হেটেরোজেনাস পার্টটাকে একসাথে করার ইয়াটা। সো আলটিমেটলি যে শুরুতেই বলছে যে দুইটা পার্ট একসাথে দেখাটা হচ্ছে এনকারেজ করতেছে নোবেলস এর সফিস্টিকেটেড স্ট্রাকচার, স্টিল ওইটাই বর্ণনা করতেছে, ইটস নাথিং নিউ। হ্যাঁ, বাট চেঞ্জ আসতেছে এরপরে। হ্যাঁ, বলো। হাউএভার এইখানে এই যে গ্র্যান্টেড দ্যাট, এইখানে যদি আমরা দেখি এখানে বলছে যে যদিও এই এলিমেন্ট গুলা থাকার মানে এই না যে অথর এটা জেনে বুঝে করছে, কিন্তু এটা থাকার আহ এটা থাকার ফলে এই অথর এই নভেলের যে দুইটা আলাদা পার্ট আছে এই পার্ট গুলাকে একত্রিত করার উৎসাহ দেওয়া দিচ্ছে এই স্ট্রাকচারটা। তো এটা অথর ইচ্ছাকৃতভাবে করুক বা না করুক এটা করছে। আচ্ছা, বাট এই সেন্টেন্সের মেইন এই সেন্টেন্সটা পার্টিকুলারলি এই সেন্টেন্সটার মেইন উদ্দেশ্য কিন্তু এইটা না যে অথার অ্যাওয়ার্ড ছিল কি ছিল না, ওইটা জাস্ট এন আর্গুমেন্ট। বাট মেইন পার্ট হচ্ছে কি যে এইটা যে ওই এলিমেন্টটা হেটেরোজেনিয়াস পার্টকে একসাথে দেখতে এনকারেজ করে, এটা হচ্ছে মেইন পার্ট। ওইটা জাস্ট এক্সট্রা এডিশনাল ইনফরমেশন, দ্যাটস ইট। হ্যাঁ, তারপরে মানে ওইটা হচ্ছে আরেকটা আর্গুমেন্ট আর কি, যে যদিও এই আর্গুমেন্ট এক্সিস্ট করে কিন্তু এই প্রেজেন্সটা অবশ্যই এনকারেজ করছে যে হেটেরোজেনাস পার্ট গুলোকে একত্রিত করে দেখা উচিত। আচ্ছা, হাউএভার তার মানে রিভার্সাল পাচ্ছি, এতক্ষণ যা বলা হয়েছে তার একটা ভিন্ন মতামত আসবে।
Any interpretation that seeks to unify all of the novel's diverse elements is bound to be somewhat unconvincing. আচ্ছা, যে কোনো ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে যে কোনো একটা টেক্সট পড়ার পরে আমার কি মনে হচ্ছে সেটার একটা ইনফর্মড মতামত দেওয়া। মানে আমি আন্দাজে যে কোনো একটা বই পড়লাম, সেটার কি বলছে না বলছে নিজেও কিছু বুঝি নাই, অর্ধেক কথা বুঝি নাই, সেটাকে ইন্টারপ্রিটেশন বলা হয় না। ওইটাকে রিভিউ বলা যেতে পারে, কিন্তু ইন্টারপ্রিটেশন বলা হয় না। ইন্টারপ্রিটেশনের জন্য সাধারণত কিছু ইনফর্মড থাকতে হয় রিডারকে, যে যিনি ইন্টারপ্রিটেশন দিবেন তাকে একটু ইনফর্মড থাকতে হয় এই মানে কাছাকাছি বিষয়গুলো সম্পর্কে। তো যে কোনো ইন্টারপ্রিটেশন সাধারণত ক্রিটিকরা দিয়ে থাকে কিংবা লিটারারি এনথুজিয়াস্টরা দিয়ে থাকে। তো কাজেই তারা এইসব জেনে বুঝেই এমন ইন্টারপ্রিটেশন যখন দিবে, এনি ইন্টারপ্রিটেশন, এটা ইন্টারপ্রিটেশনটাই নাউন, এই বাক্যের সাবজেক্ট, দ্যাট সিক্স টু ইউনিফাই অল অফ দ্য নভেলস ডাইভার্স এলিমেন্টস। এই নভেলের যে এত এত ভিন্ন ভিন্ন এলিমেন্ট আছে, এই যে এত কমপ্লেক্স ইউজ অফ ন্যারেটরস আছে, টাইম শিফট আছে, এই যে দুইটা আলাদা হেটারোজেনাস পার্ট আছে, এই সবগুলাকে একটা ইন্টারপ্রিটেশনের মধ্যে যদি একত্রিত করতে চায়, তাহলে এটা মোটামুটি আনকনভিনসিং মনে হওয়ারই কথা। মানে এটা দেখে মনে হবে যে আসলে পরিপূর্ণ না, ঠিক বুঝ দেওয়া যাবে না সবগুলো একসাথে করতে চাইলে। This is not because such an interpretation necessarily stiffens into a thesis, although rigidity in an interpretation of this or of any novel is always a danger. আচ্ছা, but because Wuthering Heights recalcitrant, এটা কি শব্দ, elements of undeniable power that ultimately resists inclusion of an all-encompassing interpretation. আচ্ছা, ওকে, লং সেন্টেন্স ভেঙে ভেঙে করতে হবে। দিস ইজ নট বিকজ সাচ এন ইন্টারপ্রিটেশন ইজিলি নেসেসারিলি স্টিফেন্স। আচ্ছা, এই যে বলা হলো যে একটা ইন্টারপ্রিটেশনের মধ্যে যদি সবগুলো এলিমেন্টকে ইউনিফাই করার চেষ্টা করা হয়, তাহলে এটা কিছুটা আনকনভিন্সিং হবে। এটা এই কারণে না যে এরকম একটা ইন্টারপ্রিটেশন করতে গেলে সেটা একটা থিসিসে স্টিফেন মানে চাপায় দেওয়া হবে। ওই রিজিডিটিটাই বোঝাচ্ছে আর কি, যে হ্যাঁ স্টিফেন মানে একটা জিনিসে আটকে থাকে আর কি। হ্যাঁ, মানে এটাকে আবদ্ধ করে দিচ্ছেন আর কি। বিকাম রিজিড অর স্টিফ। তো আচ্ছা, থিসিস মানে কি? থিসিস মানে হচ্ছে একটা পেপার বলতে পারি আমরা, যেটার একটা বক্তব্য থাকে, একটা সেন্ট্রাল বক্তব্য থাকে, সে ধরনের পেপারকে সাধারণত থিসিস বলা হয়। তো একটা থিসিসে যে ঢুকাই ফেলবে এটা নেসেসারি না, যদিও যে কোনো নভেলের, শুধুমাত্র এটা না, যে কোনো নভেলের যে কোনো প্রকার ইন্টারপ্রিটেশন সেটাতে সংক্ষেপণ করা, সেটাতে রিজিডিটি থাকা সবসময় বিপজ্জনক। এটা হচ্ছে ব্র্যাকেটের অংশটা, যে যে কোনো যে কোনো নভেল বা এই নভেল বা যে কোনো নভেলের যে কোনো ইন্টারপ্রিটেশনে সংক্ষেপণ করা বা রিজিডিটি থাকা বিপজ্জনক। কিন্তু এইখানে যে আনকনভিন্সিং, এটা রিজিডিটির জন্য না। মানে নেসেসারিলি রিজিডিটির জন্য না, রিজিডিটির একটা পার্ট। রিজিডিটি বিপজ্জনক, বাট এখানে রিজিডিটির কারণে আনকনভিন্সিং হচ্ছে না, অন্য কোনো কারণ আছে। শুধুমাত্র যে রিজিডিটির জন্য তা না। বাট বিকজ Wuthering Heights says recalcitrant, এই শব্দটার অর্থ একটু দেখো। রিকালসিট্রেন্ট হচ্ছে যে ইয়ার কি, মানে খুবই, যেটাকে বশ করা যায় না, ডিসিপ্লিনে থাকে না। এটা বলতে এরকমও বোঝায় ভাই, যেমন হচ্ছে কোনো একটা কিছু থেকে নন কমপ্লায়েন্ট হতে পারে, কাইন্ড অফ। হ্যাঁ, নন কমপ্লায়েন্ট, রাইট। হ্যাঁ, মানে যাকে সাধারণত বশে আনা যায় না, এটা হচ্ছে যে মূল ভাবটা আর কি। আচ্ছা, recalcitrant elements of undeniable power that ultimately resists inclusion of an, আচ্ছা বুঝছি। Wuthering Heights এর এমন কিছু এলিমেন্টস আছে এবং সেগুলো খুবই পাওয়ারফুল এলিমেন্টস, যারা হচ্ছে কোন প্রকার মানে অল এনকম্পাসিং ইন্টারপ্রিটেশনে ঢুকতে বাধা দেয়।
সো এর কিছু মানে এরকম কিছু এলিমেন্ট আছে যেগুলো এতটাই বেয়াদব যে এগুলো আসলে অল মানে একই অল ইনকম্প্রেসিং ইন্টারপ্রিটেশনে আসতে দেয় না, একটু বাধা দেয়। হ্যাঁ, মানে এক থিসিসের ইন্টারপ্রিটেশনে ঢুকতে দেয় না। এটা হ্যাঁ মানে ওদের কারণে একটা প্যাচ লেগেই থাকে। এটা হচ্ছে মূল কথা, যে কিছু এলিমেন্ট আছে যেগুলো এতটাই শক্তিশালী যে ওদের কারণে কিছু প্যাচ লেগেই থাকে সবসময়, যার কারণে হুম। একটা ইন্টারপ্রিটেশনে ঢোকানো সম্ভব হয় না। ইন মানে দিস তুমি রেসপেক্ট পুরা আচ্ছা হ্যাঁ আচ্ছা শেষ করে তারপর হচ্ছে আমি ইন কোশ্চেন দিস করবো আর কি। রেসপেক্ট উদারিং হাইটস শেয়ারস আ ফিচার অফ হ্যামলেট। মানে এই ক্ষেত্রে উদারিং হাইটস হচ্ছে হ্যামলেটের ফিচার শেয়ার করে। হ্যামলেট হচ্ছে শেক্সপিয়ারের বিখ্যাত নাটক, যেটা থেকে হায়দার মুভি হয়েছে কিংবা অনেক মুভি হয়েছে। এখন এইখানে একটা পয়েন্ট আই গেস উল্লেখ করা উচিত, যারা হ্যামলেট পড়ে নাই বা এই সম্পর্কে জানে না। হ্যামলেটের মূল বক্তব্য কি এটা খুঁজে বের করা খুব কঠিন। মানে আপনি যদি বলেন যে হ্যামলেটের মূল বক্তব্য এটা, সেটা মানে সেটা না এটা বলে দিলেও হচ্ছে এখান থেকে আলাদা একটু আইডিয়া করা যায় আর কি। হ্যাঁ, যে মানে এটা যেমন হ্যামলেটের রিকাল হ্যাঁ, উচ্চারণটা কি হবে, রিকাল আহ, কি ট্রেন্ড? আচ্ছা দেখি উচ্চারণটা দ্বারা। কিট্রেট না, রিকাল রিক্যালসিট্রেন্ট। সি, হ্যাঁ রিকালসিট্রেন্ট, রিকালসিট্রেন্ট। হ্যাঁ, রিকালসিট্রান্ট অ্যাকচুয়ালি। ট্রেন্ট, রিকালসিট্রেন্ট। আচ্ছা, হ্যামলেট হচ্ছে, কেউ যদি বলে এটা মানে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট নিয়ে সেটা, কেউ যদি বলে এটা রিলেশনশিপ নিয়ে সেটা, সবকিছু নিয়েই আবার কোনো একটা নির্দিষ্ট জিনিস নিয়ে না। এইটা হচ্ছে এই ক্ষেত্রে উদারিং হাইটসও সেম, যে একটা ইন্টারপ্রিটেশনে ফেলা যাবে না। আচ্ছা সো এখানে তোমরা বলো, একটু সাইফ বাদ দিয়ে বাকি দুইজন বলো যে আহ, এই পুরা প্যাসেজের মেইন আইডিয়াটা কি আর অথারের টোন কি ছিল। হ্যাঁ সোয়াইব বলো। ভাই আমি আসলে ভুলে রেজ হ্যান্ড করে দিছি, বাট আমার যেটা মনে হয় যে এখানে এমিলি ব্রন্টের যে নভেলের কথা বলা হলো, এটার মধ্যে দুইটা পার্ট ছিল, এই দুইটা পার্ট নিয়ে কথা হচ্ছে। তো প্রথমে বললো যে সেকেন্ড পার্টটা ফার্স্ট পার্টের বিগ উপর। আইডিয়াটা এক সেন্টেন্সের উপরে বলতে হয়, ঠিক আছে, ব্যাখ্যা ব্যাখ্যা না। তুমি বলবা আচ্ছা যে পুরা টপিকটা কি, ঠিক আছে, যদি তোমাকে বলা হয় যে একটা সেন্টেন্স, আচ্ছা মানে তোমাকে হেডলাইন মানে এটার ইয়াটা তোমাকে যদি টাইটেলটা না হোক সাব টাইটেল, মানে যেই টাইটেলটা সেকেন্ড টাইটেলটাকে কি বলে সাইড, যেটা একটু হালকা একটু ব্যাখ্যা করে, মানে টাইটেল তো টাইটেলই কিন্তু আরেকটা টাইটেল থাকে ওটা নিচেই, সাবটাইটেল। যেটা সাবটাইটেল বলে। তো যাই হোক, সাবটাইটেলটা বলবা যে এটার মেইন কি জিনিসটা নিয়ে কথা বলছে এক বাক্যে। এটাকে ভাই শ্যাডো লাইন বলা যায়, আমরা লিডারশিপ টিচিং এ শ্যাডো লাইন বলি। So, ওগুলা জিনিসকে হচ্ছে সামারাইজ করা। আচ্ছা ভাই, হ্যাঁ হতে পারে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো। এটা হচ্ছে দুইটা যে পার্ট নভেলের, হ্যাঁ, একটা আরেকটাকে মানে কিভাবে ইনফ্লুয়েন্স করে, আর যে মানে এই দুটাকে যদি ইউনিফাই করা হয়, যে মানে নভেলের ভিতরে যে এলিমেন্ট গুলো আছে সেটা দিয়ে সেইটার মানে বিষয়গুলো কতটা গ্রহণযোগ্য বা কিভাবে দেখা যায় ওই জিনিসগুলো বলা হচ্ছে। খুবই আচ্ছা কমপ্লেক্স একটা প্যাসেজ ছিল। হ্যাঁ, আমি ক্লাসেসটা জানি তো না কমপ্লেক্স কতটুকু হবে, হয়েছে। আমরা হার্ড কোশ্চেন দেখতেছি হ্যাঁ জিআরই, হ্যাঁ সবচেয়ে হার্ড হ্যাঁ। কোশ্চেন গুলো দেখতেছি। সো না ঠিক আছে, তোমার সেকেন্ড পার্টটা ঠিক আছে, ফার্স্ট পার্টটা বলার দরকার ছিল না যে দুইটা পার্ট কিভাবে হচ্ছে এখানে মেইন। যদি আমি এক বাক্যে বলি আমার মতে, যাই না অন্যরা সাইফ হয়তো বলবে যে ওটা কি মনে হচ্ছে, বাট এখানে এক বাক্যে হচ্ছে গিয়ে যে আমি অল এনকম্পাসিং ভাবে প্যাসেজ ইয়া নোভেলটা দেখতে পারবো কি পারবো না এটার উপরে জাস্ট কমেন্ট হইছে। এটা প্রথমে একটা আচ্ছা কমেন্ট আসছে এবং পরে হাউএভার দিয়ে ওইটার বিপরীত একটা অবস্থান দেখাইছে। হুম এবং হুম। যদি আমি অথরের এবার বলো যে অথরের টোন কি ছিল। আহ, আচ্ছা এটা তুমি বলো না, তুমি এটা এই ধরনের কোশ্চেন আগে দেখো না, আমি তো তুমি বলো। একটু একটু জিলানি ভেবে নেই জিলানি বলো। তারপরে বলি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে, আচ্ছা জিলানি ঠিক বলো আছে যে ঠিক আছে। তোমার এখানে টোনটা কি ছিল অথরের। অথরের টোনটা আমার কাছে এটাকে অ্যাম্বিগুয়াস মনে হচ্ছে, মানে আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছি প্রথম অংশ শেষের অংশ সবকিছু মিলে, কিন্তু এটাকে কি বলা যায়, অ্যানালাইসিস টাইপ, মানে হচ্ছে সে খুবই ক্রিটিক্যালি একটা জিনিসকে অ্যানালাইসিস শোনো, করছে। অথারের টোনটা কোথায় আসে, অথারের টোনটা আসে হচ্ছে গিয়ে যে তোমার যে সাবটাইটেল যেটা আমরা করছি ওইটার ব্যাপারে অথারের টোনটা কি।
মেইন আইডিয়াটা যেটা এই প্যাসেজের যে মেইন আইডিয়া ওইটা সম্পর্কে অথরের টোনটা কিরকম? ওকে, ওইটা সম্পর্কে পজিটিভ, মানে আপনি যেটা বলতেছেন সেটা কিছু সাপোর্ট করতেছে, মানে আপনি যে না, পজিটিভ না আমার মতে পজিটিভ না। কারণ শেষের দিকে এসেই সে মূলত হচ্ছে গিয়ে যে জিনিসটাকে ঘুরাই দিছে, যে সে বলছে হচ্ছে গিয়ে যে এটার মধ্যে রিকালসিডেন্ট এলিমেন্ট আছে, মানে ইটস নট এ 100% পজিটিভ, নেগেটিভ তো অবশ্যই না। কারণ সে প্রথমে এটাকে হচ্ছে কি যে কাইন্ড অফ বলছে যে জিনিসটাকে মানে ওটার মধ্যে যে এলিমেন্ট গুলো আছে বা স্ট্রাকচার আছে ওইটা হচ্ছে যে অল এনকম্পেন্সিং ইন্টারপ্রিটেশনে যাইতে বলে, বাট ওটার মধ্যে কিছু রিকালকুলেন্ট এলিমেন্ট আছে যেগুলা, এবং যেটা হচ্ছে ইনডেনিয়েবল পাওয়ার টু মাচ এমফাসাইজ করছে, ঠিক আছে, যে যেটা হচ্ছে গিয়ে যে রেসিস্ট করে অল এনকম্পেসিং ইন্টারপ্রিটেশনে। তো তার মানে সে এখানে কাইন্ড অফ অ্যাম্বিগুয়াসি আসলে, যে মানে সে কিন্তু পুরোপুরি ওটাকে সাপোর্ট করে নাই, স্টিল সে একটু ইয়া আছে। সো সাইফের কি মনে হয়? আমার কাছে কিছুটা মনে হচ্ছে যে অথর আসলে প্রথমে ক্রিটিকদের মতামত তুলে ধরছে, তারপরে হ্যাঁ, হচ্ছে তারপরে হচ্ছে নিজেরটা সে তুলে ধরছে। নিজেরটা তুলে ধরছে। সেখানে হচ্ছে ইয়া সে সাধারণত যে এটাই হয়। যে কোনো প্রকার রিজিডিটি ঝামেলার, হ্যাঁ ঠিক আছে, কিন্তু হুম। এই নভেলের সবটাকে ইউনিফাই করতে গেলে আসলে এটা আনকনভিন্সিংই হবে। যদিও ক্রিটিকরা বলছে যে একসাথে পড়া উচিত, কিংবা স্ট্রাকচারও না, সাজেস্ট করে যে একসাথে শোনো পড়া শোনো উচিত। একটু তোমাকে আমি একটু এখানে একটু বলবো যে একটু হুঁশিয়ার হইতে, যে তুমি আনকনভিন্সিং ডিরেক্টলি বলে দিতে পারো না, কারণ এখানে সামহাট ইউজ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এবং হয়তো সামহাট সে আর কি। বলছে হচ্ছে গিয়ে যে রিসিস্ট করতেছে, মানে সে কিন্তু পুরোপুরি জিনিসটাকে ডিফিউট করে দিচ্ছে না, বাট সে হুম। এখানে যথেষ্ট সন্দেহ পোষণ করতেছে। হ্যাঁ ভাইয়া, ব্যাপারটা হচ্ছে কি, অ্যাজ এ ক্রিটিক আপনি কখনোই আনকনভিন্সিং বলতে পারবেন না, আপনাকে লিখতে হবে সামওয়াট আনকনভিন্সিং, ইটস না না সিম্পল না, অর কেউ বলে, কেউ হ্যাঁ, বলে আছে এমনি। আর আচ্ছা, ওইটা যাই হোক, কোনো ভালো ক্রিটিক আর সেটা কি সেটা কখনোই বলবে না, আর একটা আরেক মতামত আরেক দিবে না। ওইটা আরেকটা আর্গুমেন্ট যে বলে কি বলে না, কিন্তু মাঝে মাঝে আসলে যে প্যাসেজ যেরকম আসে, সো আমাদেরকে ওই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কিরকম হয়, ঠিক আছে। মানে কিছু কিছু জিনিসে কিন্তু আসলে ডিসিশন ওরকম দিয়ে দেওয়া যায় যেটা স্বতঃসিদ্ধ হয়ে যায় অলমোস্ট, ওইটার ব্যাপারে অনেকে ডিরেক্টলি মতামত দিয়ে দেওয়া যায়। যে প্যাসেজটা একটা স্বতঃসিদ্ধ জিনিসের ব্যাপারে লেখা হচ্ছে সেই জিনিসে ডিরেক্টলি দেওয়াই যায়, ঠিক আছে। সো ওই বা দেওয়া হয় অনেক সময়, সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে আর কি কোশ্চেন দেওয়ার সময়। আচ্ছা, সো ঠিক আছে, তুমি হচ্ছে কন্টাক্ট করো বাকি প্যাসেজ গুলা বা কোশ্চেন গুলা। আচ্ছা, according to the passage, which of the following is it a true statement about the first and second part of the Wuthering Heights? Wuthering Heights এর প্রথম এবং দ্বিতীয় পার্ট সম্পর্কে নিচের কোন স্টেটমেন্টটা সত্য? একটা অ্যান্সার হবে। The second part has received more attention from critics. ক্রিটিকরা দ্বিতীয় পার্ট নিয়ে বেশি মাথা ঘামাইছে। এইটা আসলে সরাসরি তো বলা যাচ্ছে না। The second part has আল্লাহ written relation to the first part. Impossible. বলতেছে যে একটা একদম সরাসরি কমেন্ট করতেছে, কাউন্টার কমেন্ট, সো ইম্পসিবল। The second part announce the force of the first part. এইটা একটু ঝামেলার, যদিও কাউন্টার করতেছে কিন্তু একদম অ্যানাল করে দিচ্ছে না, অ্যানাল মানে হচ্ছে কি যে একদম, মানে হচ্ছে উচ্ছেদ কি করে যে দেওয়া। অ্যানাল এটা একটা মানে এটা একটা ফর্মাল ওয়ার্ড, ভেরি ফর্মাল ওয়ার্ড, কাইন্ড অফ রিফিউট, বাট এটা মানে খুবই ফর্মাল একটা ওয়ার্ড আর কি। হ্যাঁ, হ্যাঁ, যে the কোনো second কিছুকে part নালিফাই provides, করে দেওয়া আর কি, হ্যাঁ, ভাই এটার একই রুট। উচ্চারণটা অ্যানুয়াল হবে না? অ্যানুয়াল না অ্যানাল, অ্যানাল হবে? হ্যাঁ অ্যানাল হবে। দাঁড়াও অ্যানুয়াল আমি তাও চেক করে বলি তোমাকে। এটা এখানে আমি দেখে দিতে পারবো, কোনো সমস্যা নেই। অ্যানাল, হ্যাঁ অ্যানাল, অ্যানালও না এই যে অ্যাকচুয়ালি আনাল। আনাল, এই যে তোমার ডান পাশে অ্যানাল দেখতেছো, ওই অ্যানাল যে উপরের ডান পাশে হচ্ছে আচ্ছা, উচ্চারণটা দিয়ে দেয় আর কি। হ্যাঁ হ্যাঁ, হুম। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, the second part provides less substantiation for a romantic reading. এটা ট্রু হওয়ার যথেষ্ট চান্স আছে, কারণ বলছে ফার্স্ট পার্টটা হচ্ছে মোর রোমান্টিক রিসেপশন আছে। হুম। আচ্ছা, the second part is better because it's more realistic. এটা গাঁজাখুরি কথাবার্তা, এটা কোনো জায়গায় কেউ বলে নাই। আচ্ছা, তাহলে রিয়েলিস্টিক কি না একমাত্র, সেটাও জানি না, বেটার কি না হ্যাঁ সেটাও জানি না, তো সেটাও এখানে তো অ্যাকচুয়ালি দুইটা বলার কোনো ওয়েই নাই, বেটার কখনোই হুম, বলা যাবে না, রিয়েলিস্টিক কিনা একটা তাও একটা জানি একটা না। জিনিস বলি, সেটা হচ্ছে প্যাসেজ কঠিন হলে কোশ্চেন সহজ হয়, কোশ্চেন সহজ মানে হয়, প্যাসেজ হ্যাঁ। সহজ হলে কোশ্চেন কঠিন হয়, এটা হচ্ছে জিআরই নিয়ম, আচ্ছা, ঠিক এটা আছে। খুবই হ্যাঁ, ইজি কোশ্চেন, দি অ্যান্সার।
which of the হুম আচ্ছা following ভাই একটা কথা ছিল, এই যে ডি নাম্বার যে বলুন অপশনটা চুজ করলাম, দ্য সেকেন্ড পার্ট প্রোভাইডস লেস সাবস্ট্যান্সিয়েশন সাবস্টেনশন, হ্যাঁ হ্যাঁ, সাবস্টেনশিয়েশন। সাবস্ট্যান্সিয়েশন, substantiation? এইটা বুঝলাম না ভালো মতো। আচ্ছা, এক্ষেত্রে সেকেন্ড ফার্স্ট প্যারাগ্রাফটা পড়তে হবে। প্যারাগ্রাফ বলতেছে ফার্স্ট সেন্টেন্স। হুম হুম Many critics of Emily Bronte there has second part as a counter, আর এগুলো সব ঠিক আছে। এই সেন্টেন্সের লাস্ট পার্ট দেখো, the first part where a romantic reading receives more confirmation. হুম তার মানে রোমান্টিক রিডিং হচ্ছে ফার্স্ট পার্টে মোর কনফার্মেশন পায়। হুম এখানে ডি নাম্বার বলছে সেকেন্ড পার্ট প্রোভাইডস লেস সাবস্টেন্সিয়েশন ফর এ রোমান্টিক রিডিং, মানে সেকেন্ড পার্টে আচ্ছা রোমান্টিক রিডিং আচ্ছা হওয়ার আসলে সুযোগ কম। সাবস্টেনশনটা কম আ- কম ছিল আর কি, সাবস্টেনশিয়েশন হ্যাঁ, মানে খুব সাবস্ট্যান্সিয়েশন বেশি মানে কি? কনফার্মেশন দেন না আর কি। আচ্ছা, সাবস্টেন্স মানে সাবস্টেন্স বুঝো অংশগ্রাহিতা না, বা এরকম কিছু। সাবস্টেন্সের ইয়াটা আর কি, এটা নাউনটা হচ্ছে যে সাবস্টেন্সের নাউন এটা। সো প্রোভাইড এভিডেন্স অর টু সাপোর্ট সাবস্টেন্স মানে এসেন্স আর কি, অর প্রুফ, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এলিমেন্ট বুঝছি থাকা আর কি। বুঝছি। সাবস্টেন্সিয়েশন থাকা মানে এলিমেন্টস থাকা বলতে পারো। আচ্ছা, মানে এনাফ প্রুফ নাই আর কি, এরকম হলো। হ্যাঁ। ইয়াপ। আচ্ছা, দ্য ফলোইং ইনফারেন্সেস, আচ্ছা লজিক বের করতে হবে, অ্যাবাউট হেনরি জেমস অ্যাওয়ারনেস অফ novelistic construction is best supported by the passage. হুম। আচ্ছা, এই প্যাসেজে হেনরি জেমসের যে অ্যাওয়ারনেস আছে নভেলিস্টিক কনস্ট্রাকশন সম্পর্কে, সেটার ব্যাপারে কোন ইনফারেন্সটা প্যাসেজ আচ্ছা, দ্বারা হেনরি সাপোর্টেড? জেমস, হেনরি জেমসটাকে হেনরি হেনরি জেমসকে জেমসের, আনছে যে শুধুমাত্র যার জাস্ট তুলনা করার জন্য। হ্যাঁ এমিলি যে ব্রন্টের জেনে সাথে লিখতো হেনরি আর কি, জেমসকে জেনে তুলনা করেছে, এলিমেন্ট গুলো। এবং বলা হচ্ছে যে এমিলি বন্টের মধ্যে ওই অথরিয়াল অ্যাওয়ারনেসটা ছিল না ওই নোবেলিস্টিক কনস্ট্রাকশনের উপরে, কম্পারেবল টু সামওয়ান যে হচ্ছে কিনা হেনরি জেমস। তার মানে হেনরি জেমসের মধ্যে এটা ছিল, এবং ওর সাথে হুম হুম তুলনা করে বোঝানো হচ্ছিল যে ওর মতো এমিলি ব্রন্টের ছিল না। হ্যাঁ সো এই জিনিসটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা এবিসিডি তে দেখবো যে কোনটা আছে। আচ্ছা, জেমস মোর দেন এনি আদার নভেলিস্ট, এটা একটু স্ট্রং, was aware of the difficulties of novelistic construction. ডিফিকাল্টি নিয়ে আসলে কিছুই বলা হয় না প্যাসেজে, সো এটাকে এই যে মোটামুটি মোর বাদ দেন, দিয়ে দেব। আমার কথা হচ্ছে কি মোর দেন এনি আদার নভেলিস্ট দেখার পরে আমি বাদ দিব, কারণ হ্যাঁ, এইটা টু মাচ এত অ্যাজাম্পশন হবে, আমি স্ট্রং জানি না, কথাবার্তা। হইতে পারে বাট অলওয়েজ জিআরিতে সাধারণত অলমোস্ট অলওয়েজ সামটাইমস ওটার জন্য একটু খেয়াল রাখতে হবে, বাট অলমোস্ট অলওয়েজ হচ্ছে গিয়ে যে এটা মানে ভুল। ওকে, জেমস was very aware of the details of novelistic construction, এটা ট্রু। হইতে পারে। এটা হতে পারে। James' awareness of novelistic construction derived from his reading of Bronte, no idea, এ ব্যাপারে হুম, কিছুই বলা হয়নি। না। James's awareness of novelistic construction has led more commentators ডেরাইভ to ফ্রম হিজ রিডিং অফ ব্রন্টে, এটা হচ্ছে গিয়ে যে কাইন্ড অফ ভুলই বলা যায়, কারণ এটা ব্রন্টের তো থেকে ভুল। ওর নোবেল, হ্যাঁ হ্যাঁ, এটা তো বাদই, না এটা না হ্যাঁ না, হ্যাঁ ঠিকই হ্যাঁ, তাও বলেছেন। আমি ডিরেক্টলি এটা পুরো বলতে পারি না যে উল্টা কথা ওর কাছ বলছে। থেকে আসছে কিনা, বাট এটা তো হ্যাঁ এটা একই কথা, যে এটা আমরা আমার জানার উপায় নেই, সহজ কথা। হুম। James's awareness of novelistic construction has led most commentators to see unity in his individual novels, এই ব্যাপারে কোনো কথাই বলা হয় নাই। জেমসের নোবেল নিয়ে কোনো কথা আসেনি, বাদ। James's awareness of novelistic constructions precluded him from প্রিক্লুড violating হিম, the বাদ। his novels, বাদ। সবচেয়ে So বড় কথা একটাই কি, বাকি আছে। জেমসের সম্পর্কে আমরা আর কিছুই জানি না, শুধুমাত্র এটাই জানি যে ওর বন্টের মধ্যে ওই ইয়াটা নাই, অ্যাওয়ারনেসটা নাই যেটা ওর মধ্যে আছে, দ্যাটস ইট। আর আমরা কিছুই জানি না এর বাইরে। সো আসলে এটা খুবই সহজ কোশ্চেন আর কি। হ্যাঁ, তারপরে বলো। হুম। আচ্ছা, the author of the passage would be most likely to agree with an interpretation of a novel. হুম, আচ্ছা, আমি এই কোশ্চেনের প্যাসেজের অপশনগুলো অথর, সরাইছি এই কারণেই যাতে আমরা হচ্ছে আগে অ্যানসারটা বের করার চেষ্টা করি। হ্যাঁ, the author of the passage would be most likely to agree that an interpretation of a novel should, আচ্ছা, এই প্যাসেজের যে অথর, উনি একটা নভেলের ইন্টারপ্রিটেশনে যে কি কোনো কি থাকা দি উচিত, নোভেল না,
এখানে হ্যাঁ, খেয়াল করতে যে হবে কোনো এটা কিন্তু নভেল দি একটা নভেল ইন্টারপ্রিটেশন। না, তার মানে এমিলি ব্রন্টের যে নভেল ওটার ব্যাপার না, যে কোনো ইন এ জেনারেল হ্যাঁ, বলতেছে যে কোনো একটা নভেলের ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে কি থাকা কোন উচিত। জিনিসটা এগ্রি করবে, কি এগ্রি করবে ও। হ্যাঁ, ওকে, দেন কি থাকতে পারে, মানে আমরা একটু আইডিয়া করার চেষ্টা করি। ও একটা বলছে আমরা কোন বলতে পারি যে direction- নভেলের অল ইনকম্পাসিং ইয়াটা আসলে মানে না সরি রিজিডিটি হইলে হচ্ছে কি যে ডেঞ্জার অলওয়েজ, এটা আমরা জানি। হ্যাঁ, কিন্তু এখানে ওয়ার্ডটা রিজিডিটি শুড আছে, কোশ্চেনে শুড আছে। মোস্ট লাইকলি টু এগ্রি, তাই না? হ্যাঁ, agree The that an author of the interpretation passage of a would novel be should. most likely হ্যাঁ a novel interpretation of a novel should, then আমি Should যদি মানে লিখি হচ্ছে কি পরে থাকা not উচিত। be এটা ভাই এরকম কি হতে থাকা পারে যে উচিত না, should not পরে not আসলে should অপশন not হতে পারে, হ্যাঁ হ্যাঁ, কি থাকা উচিত হ্যাঁ নাও হতে so পারে। হ্যাঁ হ্যাঁ, so আগে উচিত হলে আচ্ছা, চিন্তা করলে এরকম লাইক কমপ্লায়েন্ট হওয়া উচিত, হোমোজেনাস হওয়া উচিত, ফ্লেক্সিবল হওয়া উচিত, সেটাও তো হইতে পারে হ্যাঁ, যে যে flexible হওয়া ইন্টারপ্রিটেশন উচিত, ফ্লেক্সিবল হওয়া উচিত, এরকম হইতে পারে। ঠিক কিংবা আছে, all তার encompassing হওয়ার ট্রাই না করা উচিত। হুম হুম সেটাও হইতে একটা পারে। মানে হচ্ছে ইন্টারপ্রিটেশন কে বলা উচিত যে এটা একটা ইন্টারপ্রিটেশন, দেয়ার কুড বি আদার্স। হ্যাঁ, এটাকে বলা যায় তারপরে এরকম লাইক কনভার্জেন্ট, যে ওই কোনো একদিকে আলটিমেটলি যাচ্ছে কিন্তু ফ্লেক্সিবল হওয়া উচিত আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা যাই হোক, should not এই কোশ্চেনটাও try to সহজ আর কি, unite দেখো। heterogeneous elements in the novel, এটা হইতে পারে, but not be flexible না, in its treatment of ইউনাইট the elements সে of the novel. কখনোই বলে নাই হেটেরোজেনিয়াস এলিমেন্ট কে ইউনাইট না না করতে, না, সেটা ঠিক বরঞ্চ আছে, আমি শুরুতে just তুমি বললাম যদি যে পড়ো অপশন রাখি। প্যাসেজের শুরুতে যদি পড়ো, হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি হচ্ছে কি যে প্যাসেজের শুরুতে যখন পড়তেছো তখন কিন্তু সে বলতেছে যে হেটেরোজিনাস এলিমেন্ট গুলাকে কিন্তু ইউনাইট করতে ওই ওই যেটা মানে সফিস্টিকেটেড স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি উৎসাহিত করে, বাট তার কথা হচ্ছে কি যে এটা একবারে মানে একরকম মানে করা একটা মুশকিল। থিসিসে একরকম ভাবে করাটা মুশকিল আর কি। এই জিনিসটা সে বলছে। হ্যাঁ, সো হেটেরোজিনিয়াস কাজেই এলিমেন্টকে যে ইউনাইট করা যাবে না সেইটার সাথে সে এগ্রি করবে, এটা আসলে টু মাচ অ্যাজাম্পশন হয়ে যায় আর কি। মানে টু মাচ হ্যাঁ, অ্যাজাম্পশন ইজ কাইন্ড অফ রং। ওকে, আচ্ছা হ্যাঁ, এটা তারপরে বাদ। Not be inflexible in its treatment of the elements of its novel, এটা হইতে পারে। Not be inflexible, ডাবল নেগেটিভ, মানে ফ্লেক্সিবল হইতে হ্যাঁ হবে। হ্যাঁ, এটা হতে পারে। Argue that the complex use of narrators or of time shifts indicates a sophisticated nature, এইটা আসলে ইন্টারপ্রিটেশনের সাথে কথা নাই। শুড নট আর্গু, হ্যাঁ, বরঞ্চ সে দেখাইছে কমপ্লেক্স ইউজ অফ ন্যারেটর এন্ড টাইম শিফট হচ্ছে কি যে সফিস্টিকেটেড স্ট্রাকচার দেখায়, সেটা কিন্তু সে বলছে এখানে নট নিয়ে এসে হচ্ছে সে কি যে বলছে নট কিন্তু আর্গু, পুরা বরঞ্চ সে উল্টাটা এটা বলছে কিন্তু আর কি কাইন্ড অফ। ইন্টারপ্রিটেশনের হ্যাঁ, সাথে উল্টা রিলেটেড না, এটা কিন্তু তার নিজের কথা ছিল, এটা কিন্তু বা হ্যাঁ অন্য ক্রিটিকের কথা ছিল, এক্সিলেন্ট ইন্টারপ্রিটেশনের সাথে এক্সিলেন্ট রিলেটেড না। এক্সিলেন্ট ইন্টারপ্রিটেশনের সাথে রিলেটেড না, এক্স্যাক্টলি ওকে। Concentrate on those recalcitrant elements of the novels that are outside of the novel's main structure. Definitely না, আউটসাইড কারণ অফ নোবেল স্ট্রাকচার, এটা দিয়ে নভেলের হচ্ছে মেইন ডাইরেক্টলি বাদ স্ট্রাকচারের দিয়েছে। সম্পূর্ণ বাইরে ফোকাস করা আসলে এটা কোনো ইন্টারপ্রিটেশনের ইয়া হওয়ার কথা না। সো আর ওখানে এমনিতেই লেখকরা কনসেন্ট্রেট এটাই করে করার না। কথা না। হ্যাঁ হ্যাঁ, এখানে করছি কি, এখানে হচ্ছে কি যে প্রাইমারিলি রিকালসিরেন্ট এলিমেন্টটা শব্দটাকে নিয়ে দিছে আসছে, নিয়ে এসে তোমাদের হচ্ছে দোকান মানে যেটা সবচেয়ে কঠিন ওয়ার্ড এখানে এই প্যাসেজে, যেটা সাধারণত জিআরই ওয়ার্ড একবারে পিওর জিআরই তে ইউজ হয়, এটা অ্যাকচুয়ালি আসলে লিটারেচার ইউজ হয়, সো জিআরই তো এই ওয়ার্ডটা ইউজ হয় ভাই, আমি এবং আমার 7 বছরের লিটারেচার ক্যারিয়ারে জীবনও দেখি নাই এই ওয়ার্ড। দেখো নাই, সো সেটাই আমি বলতেছি যে এটা হচ্ছে কি যে একটু মানে ইয়ার ওয়ার্ড আর কি, একটু পিছনের মানে পিছন বলতে কি এটা একটু রেয়ার ইউজ ওয়ার্ড। সো হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে গিয়ে যে তোমার তোমার মানে যে জানবে না তার এটাতে এই ওয়ার্ড বাতে বা লাস্ট সেন্টেন্সে হচ্ছে গিয়ে যে একটু হিচকিচানি থাকবে টাইম লাগে এবং বসে ওইটা থাকবে। হ্যাঁ বুঝবে এবং হয়তো বুঝবেও না 100%, এবং বেশিরভাগের ক্ষেত্রে এটা হয় যে এটা 30%ও বুঝে না। সো ওইটা না বুঝার কারণে হচ্ছে কি যে এটাকে একটা অ্যান্সার হইতে পারে করার একটা চান্স করা করছে, বাট অ্যান্সার মানে মিনিং বুঝলে ইটস ভেরি ইজি কোশ্চেন। কি নাম্বারটা? Primarily considered those elements of novelistic construction of which the author of the novel was aware.
অথর অফ দ্য নোভেল ওয়াজ এভার কোনটার ব্যাপারে এটার ব্যাপারে তো কেউই নিশ্চিত হইতে পারে না, সো এটা নিয়ে কথা বলার কোনো সুযোগই নেই আসলে। আর প্রাইমারিলি কনসিডার দোজ এলিমেন্টস এই ব্যাপারে কিছু প্যাসেজে বলা নাই। হ্যাঁ, প্রাইমারি কনসিডার করবে কিনা সেটা আমরা জানি না, হুম। ঠিক আছে। এবং প্লাস হচ্ছে ওটা উইচ দ্য অথর অফ দ্য নোভেল ওয়াজ অ্যাওয়ার এটার ব্যাপারে তো সে নিজেই বলছে যে এটা অ্যাওয়ার অ্যাম্বিগুয়াস, কি এটা না অ্যাওয়ার না, বলা যায় হ্যাঁ না, সেটাই, এটা বলাই এক্স্যাক্ট যায় না, সো সেটাই। এটা বলা যাবে না। আ- এই যে নট বি হুম। ইনফ্লেক্সিবল এটাই কারেক্ট। সো বি একটা অপশন আছে, কারেক্ট। ওকে ফাইন। সো আমরা হচ্ছে শেষ কোশ্চেন দিয়ে যাই আমরা আজকের মতো। For the following question, consider each of the choices separately and select all that apply. সবগুলার একের মানে বেশি হতে মাল্টিপল হইতে পারে। The author of the হুম। passage suggests which of the following about Hamlet. Hamlet আচ্ছা, ওয়েট 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 ওয়েট, এটা বলার আগে নিজেদের অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে কি যে অ্যাকচুয়াল জিআরই মেইন ব্যাপারটা হচ্ছে কি, এটা ট্র্যাপে না পড়ার জন্য ওই অ্যান্সার চয়েসের মধ্যে ট্র্যাপ থাকে। সো ট্র্যাপে না পড়ার জন্য এটা অ্যাকচুয়ালি আমাদের নিজেদের বের করে নিতে হবে যে হ্যামলেটের সম্পর্কে আমরা আসলে হ্যামলেটের সাথে প্যাসেজের বা ওই এমিলি ব্রন্টের ওই ওয়েদারিং হাইটস এর সাথে আমরা কি রিলেট করতে পারি, ওটা একটু হিসাব করতে হবে। ওই যে সো রিকালসিট্রেন্ট এলিমেন্ট আছে যেগুলোর কারণে হোমোজেনাস একটা ইন্টারপ্রিটেশনে বা একটা অল এনকম্পাসিং ইন্টারপ্রিটেশন আনা পসিবল না। পসিবল না, এই দুইটা জিনিস, তাই তো, যে রিকালকুলেন্ট এলিমেন্ট আছে এবং অল এনকম্পাসিং ইয়াতে যাওয়া যাবে না, কোন রিজিড ইন্টারপ্রিটেশনে যাওয়া যাবে না, তাই তো। সো লেটস সি। Hamlet has usually attracted critical interpretations that tend to stiffen into thesis. Hamlet হচ্ছে ইউজুয়ালি অ্যাট্রাক্টেড, হ্যাঁ ইউজুয়ালি স্টিফেন অ্যাট্রাক্টেড ইনটু থিসিস। এমন ইন্টারপ্রিটেশন করছে যেটা স্টিফেন ইনটু থিসিস। এই ব্যাপারে আসলে ওরকম না, কিছু এটা বলার উল্টা, এটা এটা উল্টাটা বলছে। কারণ হচ্ছে আমরা জানি ওয়েদারিং হাইটস এ কিছু রিকালসিডেন্ট এলিমেন্ট আছে যেটা হচ্ছে গিয়ে যে অল এনকম্পাসিং ইয়াতে যেতে চায় না, তার মানে স্টিফেন ইনটু থিসিসে দিতে চায় না। এবং হেলমেটেও সেম জিনিসটাই আছে। সো সরি, হেলমেটও অ্যাকচুয়ালি স্টিফেন ইনটু হ্যামলেট থিসিসের দিকে যাইতে দিবে না। হ্যাঁ। সো ইজিলি অ্যাট্রাক্ট করে, এটা উল্টা কথা বলছে। আমরা বরঞ্চ উল্টাটা ইন্টারপ্রেট করতে পারি। হ্যাঁ এখানে আসলে ভাইয়া মানে লিটারারি জিনিস তো আচ্ছা হ্যাঁ জেনারেলি ঠিক আছে। আচ্ছা হ্যামলেট হ্যাজ এলিমেন্টস দ্যাট আর নট amenable to an all-encompassing critical interpretation. এটা ডেফিনেটলি ট্রু। আচ্ছা, অ্যামিনেবল হ্যামলেট ওয়াটার মানে হচ্ছে, অনেকে জানবে না হয়তো, অ্যামিনেবল ওয়াটার মানে হচ্ছে কি যে কম্প্যাটিবল আর কি। কম্পারেটেবল মানে কি, যাকে তুমি যার ওই যে মানে মেইন কমপ্লায়েন্ট কথা হচ্ছে দেখছেন। কি, কমপ্লায়েন্টটাই হচ্ছে মেইন ব্যাপার। যে তুমি কাউকে কিছু যদি বুঝাতে চাও, ধরো এরকম একটা ফ্রেন্ড আছে যাকে তুমি ধরো হচ্ছে যে কোন একটা প্ল্যান বললে, হ্যাঁ চল চল, ঠিক আছে, এই চল দিয়ে যাবি, ঘুরতে যাবি, চল চল, ঠিক আছে, ওরকম টাইপের, যাকে তুমি মানাইতে পারবো সহজে, তোমার সাথে কমপ্লায়েন্ট, কমপ্লায়েন্ট ট্র্যাক্টেবল বলা যায়, যাকে tractable। ইজিলি পারসিউড। এই যে দেখো এখানে ইজিলি পারসিউড লেখা আছে উপরে। অফ এ পারসন ওপেন এন্ড রেসপন্সিভ টু সাজেশন, যে অন্যর সাজেশন শুনতে আগ্রহী, কোনো সমস্যা নাই। ইজিলি পারসিউড, যাকে ইজিলি পারসিউ করা যায় বা কন্ট্রোল করা যায় আর কি, ঠিক আছে। সো নট এমিনেবল মানে ওটা উল্টা। সো অল এনকম্পাসিং ক্রিটিক্যাল ইন্টারপ্রিটেশনে যেতে দেয় না, ওইটা ওরকম এলিমেন্ট আছে। সো এটার জন্য হচ্ছে কি যেটা রাইট হয়েছে, এটা অ্যাকচুয়ালি লাল কালিতে না করে আমার সবুজ কালিতে করা উচিত। ওকে, Hamlet is less open to an all-encompassing critical interpretation than is Wuthering Heights. এই ব্যাপারে তো কিছু বলে নাই। I cannot have any comment on that because মানে লেস না বেশি না কম সেটা আমার মেজারমেন্ট করার কোনো উপায় নেই। লেস ওপেন নাকি বেশি ওপেন সেটা আমি আসলে ওই তুলনাটা প্যাসেজে করা নাই, আমি ওই তুলনাটা করতে পারছি না। অ্যানসার জাস্ট হচ্ছে কি যে বি। সো দেখতেছো স্কোয়ার বক্স হইলেও হচ্ছে কি যে অ্যানসার একটাও হইতে পারে। তো ওইদিকে হচ্ছে কি যে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে স্কোয়ার দেখলেই যে আমি 2-3টা অ্যানসার হবেই, না হইলে আমার মাথা গরম হয়ে যাবে পরীক্ষার হলে, এরকম যাতে না হয় আর কি। সো এই ছিল অবস্থান আজকের।